মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা প্রস্তাব ছিল। বলুন। আজকে ফার্স্ট হাফে রুল 330 মোতাবেক যে 5 জনকে আমরা বলেছিলাম যে এখান থেকে আজকের জন্য ওনাদেরকে সাসপেন্ড করার জন্য, এখানে একটা, যেহেতু আমরা গণতন্ত্র প্রেমী, আমরা চাই যে গণতন্ত্রটা যেন এই হাউসে বজায় থাকে। তা আমার একটা প্রস্তাব থাকবে, সে প্রস্তাব এই 331 যে সে মোতাবেক, that provided that the house may at any time on a motion being made resolve that such suspension be terminated. আমি সুতরাং আপনার কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমাদের সাসপেনশন আজকের জন্য কনসিডার আপনি করেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আপনার এই প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করে আপনার এই বক্তব্যকে আমরা সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত যেটা হয়েছিল এটা প্রত্যাহার করা হলো। লেট দেম কাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবার ওই বিরোধিতার মনে হচ্ছে এটা হবে না, তবে একটা বক্তব্য, দি জেস্টার অফ অনারেবল চিফ মিনিস্টার ইজ মোস্ট ওয়েলকাম অ্যান্ড উই ওয়েলকাম ইট। আমরাও আসলে উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দি হাউস, বাজেট অধিবেশনকে আমরা বন্ধ করতে চাই না, কারণ মানুষের স্বার্থেই এখানে অধিবেশন হচ্ছে। তবে একটা জিনিস হলো যাদব বাবুর ব্যাপারে, we have brought the adjournment motion এবং আপনি বলেছেন তখন যে আমি শুনবো এটা। বক্তব্য হলো যে if you had told me that yes it has been accepted, probably ওই আন্দোলনগুলো হতো না। বারবার আপনাকে আমরা বলছিলাম যে এটার স্ট্যাটাস ঠিক, হোয়াট এভার ইট ইজ। আমাদের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে যে যেহেতু এই ধরনের একটা ভিডিও দেখার ব্যাপারে ইন দি হোল কান্ট্রি, আমি নিজেই দেখেছি, যাদব বাবু নিজে কে যে একটা চ্যানেলের মধ্যে উনি অস্বীকার করেননি, উনি বলছিলেন যে এটা এসছে এবং আমি এটাকে স্টপ করতে পারছিলাম। সো আই ডোন্ট থিঙ্ক এনি আদার প্রুফ ইজ রিকোয়ার্ড অন দিস। আমরা বিরোধী বেঞ্চের পক্ষ থেকে দাবি তুলব যে হি শুড বি সাসপেন্ডেড, সিম্বলিক সাসপেনশন হোক, যেটাই আপনি করবেন আপনি করুন। বাট যদি এটা না করে কি হবে, এমএলএস, মিনিস্টার্স, চিফ মিনিস্টার, ওনারা হচ্ছেন সমাজের জন্য আইকন। বহু মানুষ, হাজার হাজার মানুষ আমাদেরকে ফলো করছে। আমাদের এই ত্রিপুরায় মুখ্যমন্ত্রীও সেদিন গত বিধানসভায় বলেছে যে নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে যা যা করতে হবে উনি করবে। এর যুবকরা নেশাগ্রস্ত, সামাজিক মূল্যবোধ এখানে অবক্ষয় হচ্ছে। এন্ড ইফ ইউ ডু নট টেক এনি অ্যাকশন, এটা কি মেসেজ যাবে? মেসেজটা যাবে যে বিধানসভায় যদি এমএলএরা, মন্ত্রীরা বসে দেখতে পারে এইসব জিনিস, ইট মিনস এভরিওয়্যার এনিওয়্যার ইন দি স্টেট এই সমস্ত ভিডিওগুলো দেখা যেতে পারে। এটার উপর কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না, সমাজ কোথায়? সো উই ওয়ান্ট হি শুড বি সাসপেন্ডেড। এবং আরো প্রস্তাব দেব, যদি মনে করেন আপনি ইউ উইল নট সাসপেন্ড হিম, যদি মনে করেন ইউ উইল নট সাসপেন্ড হিম, আই এম টেলিং, তাহলে একটা নিন্দা প্রস্তাব পাস হোক এখানে, লেট আস কন্ডেম ইট। আর যদি নিন্দা প্রস্তাবও এখানে আমরা যদি না করি, it will go wrong message for the state, for the people. এবার now you take decision. Thank you. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এত বুঝি না, যে এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু জানি একজন মশলা হয় না। হ্যাঁ, অ্যাসেম্বলির কোনো নির্বাচিত সদস্যকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে, যেহেতু উইদিন দি হাউস ঘটনা ঘটেছে, সেখানে
ইউ মে রেফার ইট এথিক্স কমিটি। তাও একটা প্রস্তাব মিনস এটা কিন্তু হাউসের ব্যাপার না, চিঠি যাবে আপনার কাছে যে আপনি এটা এথিক্স কমিটিতে পাঠান। আপনি এর বেশি কিন্তু কিছু করার আছে বলে আমি মনে করি না। কার কি অভিজ্ঞতা আছে তারা বলতে পারে, কিন্তু আমার মনে হয় এথিক্স কমিটি ছাড়া কেমনে কি করবেন? আপনি হঠাৎ করে নিজের ইচ্ছা মতো করে দিতে পারবেন? যাই আছে ঘটনা করে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়া উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা চিঠি দিয়েছিলাম এই ব্যাপারে, এবং সেই চিঠিতে আমি বলেছিলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে যা দেখছি আপনি ইনকোয়ারি করুন এবং একটা ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করুন, এবং ইথিক্স কমিটিকে এটা জানানো হোক। এইটা দুর্ভাগ্যের যে আসলে এর মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে, সে নিয়ে কিন্তু কোনো রকম কিছুই করা হয়। আজকেও যেটা প্রথম থেকে করা যেত তা আমার মনে হয় না করাতেই এমন ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা একটা বাজেট অধিবেশনের জন্য খুব একটা সুখকর নয়। তা আমি দাবি করব যে আমাদের বিরোধী দলনেতা অনিমেষবাবু যে প্রস্তাব দিয়েছেন সে তার উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যে প্রস্তাব এনেছে, আপনাকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিটা হলো 31 বলছে, আমার কথাটাই উনি বলেছে, কিন্তু টেক ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যাগেনিস্ট মিস্টার নাথ অ্যান্ড অলসো ইনফর্ম টু দি এথিক কমিটি অফ দি অ্যাসেম্বলি। এবার আপনার কম্পিউটারে আসুন, 277G সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স আদার দেন মিডিয়া। যদি মিডিয়া বলেও, আপনি কিন্তু চিঠি যা জানিয়ে দিয়েছে, আপনি কিন্তু পরে চিঠি দিলে পারতেন হাউসে এসব কথা না বলে যে আমি কিন্তু এই জিনিস দিলেন, যা পারলেন কিচ্ছু দেননি। 277G সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স আদার দেন মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড along with the complaint. Nothing is there. এটা আমি টেকনিক্যাল বস্তু বলছি। এই জিনিসের জন্য একজনের মোশন, আরে এসটিজিটি, এসটি পিজিটি, কত কিছু আছে, ইভেন মোমান হলো। আমি যদি ওই জায়গায় থাকতাম, একজন এমএলএ কে সাপোর্টের জন্য একজনের মোশন, বাজেট সেশনে। আমি আগেও বলেছি 2 দিন হয়েছিল। আমার এই 31 বছর জীবনে 2 বার একজন মোশন হয়েছে, একজন হয়েছে। সিন্নার গণহত্যা, হাউস বন্ধ করে দিয়ে আমরা চলে গেছিলাম পুরো টিম। আরেকটা হলো মর্চনা। আর বাজেট সেশনে কোনোদিন হয় না, এবং ভারতবর্ষে কোনো নজির দেখাতে পারবেন না বাজেট সেশনের সময় একজন মোশন। আরে রাজ্যের স্বার্থে আমি এটা বললাম। আপনারা জানেন, আমার তো মনে হয় চিঠিটা যেটা দিয়েছে আপনি স্পিকারকে হেল্প করুন, এখানে না। এই যে চিঠিটা, এটা কিন্তু অ্যাসেম্বলির দেননি আপনি, এটা স্পিকারের রুম আমাদের সবার জন্য। এটার জন্য হাউসের এত সময় নষ্ট করা আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। सर अभी माननीय परिषदीय दल मंत्री সিনিয়র মোস্ট মেম্বার একদম যেভাবে ঘটনাটাকে লঘু করতে চেষ্টা করছেন। লঘু? হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, আপনার শুনেছি, শুনুন। আরে না, একটা ঘটনা, এটা যদি একদিনের ঘটনা হতো, পরপর 3 দিন হাউস হয়েছে যার সম্পর্কে অভিযোগ, 3টা দিন 3 দিনের এই ভিডিও নানাভাবে ভাইরাল হয়েছে দেশব্যাপী। এই ঘটনা সারা দেশে মাসখানেক ধরে সমস্ত মিডিয়াতে চলেছে। স্যার, এটা হতো না। হ্যাঁ, আজকে বাজেট সেশনে এইভাবে করতে হতো না আমাদের। যদি ইন দি মিন টাইম আপনার তরফ থেকে হোক, দলের তরফ থেকে হোক, একটা শব্দ নেই। এই দলটা তিনি বলছেন এটা এমন কি ঘটনা? পবিত্র বিধানসভার ভেতরে বসে কে বললো এমন কি? তিনি বলছেন তো উনি না না এমন কি ঘটনা বলেন না, না এটা আসলে করা যায় না। আরে আপনি এইভাবে কথা বসালেন। স্যার, আমি বলবো যে যদি অ্যাকশন
না হয় তাহলে দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে বার্তা যাবে ও বিধানসভাতে গিয়ে বিধায়করা এইসবই করেন। ঠিক আছে স্যার, মাননীয় বিরোধী দল নেতা যে প্রস্তাবটা দিয়েছেন, হয় একটা আপনি বলুন যে আপনার কাছে এথিক্স কমিটি বলছে না চিঠি আসেনি, চিঠি দিয়েছে, কিন্তু চিঠির পরে সে চিঠি গ্রাহ্য হলো না, এথিক্স কমিটি মিটিং ডেকে এটাকে আবার বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হয়নি। চিঠি দেওয়ার পরে, চিঠি উত্তর পাওয়ার পরে মাননীয় বিধায়ক অশোক বাবুর তরফ থেকে কিন্তু আসেনি, কিছু আসেনি। আমরা ভাবলাম এটাই তো দুঃখের ঘটনা, সারা দেশে যে এরা হলো আর ত্রিপুরা রাজ্যে কেউ এটা বুঝলো না। এটা তো দুর্ভাগ্যের স্যার। না না, একমাত্র অশোক বাবু ছাড়া তো বাকি 3 মাস 3.5 মাস কেউ বুঝলো না। আপনারা তো বুঝলেন স্যার, আপনি কোনো পত্রিকা পড়েননি? আরে আমি বলছি আপনারা কেউ বুঝলেন না। অশোক বাবু চিঠি দিয়েছিলেন না, তাহলে বুঝতে হবে তাহলে এই ত্রিপুরা 40 লক্ষ মানুষ সবাই বোবা ছিল, কালা ছিল। আরে আপনি কেন পাবলিকে টেনে আনছেন? সবাই বুঝেছে, দেখেছে। আপনি আপনার যে বক্তব্যটা বলছেন সেটাকে স্ট্যান্ড করুন। আমি বলছি তাই অশোক বাবু, মাননীয় অশোক বাবু, আমরা চাইছি না এটা লিগার করতে হয়, এটা নিন্দা প্রস্তাব হোক অথবা তার বিরুদ্ধে অ্যাকশন হোক। কি বলুন আপনি? অশোক বাবু তো চিঠিটাতে বলেছেন যে মিস্টার নাথ and also inform to the ethics committee of the assembly। সেটা তো রতন বাবু বললেন। হ্যাঁ, অশোক থেকে চিঠিটার মধ্যে কিন্তু লিখেছি যে ইনকোয়ারি করুন আপনি, করে যদি দেখা যায় এটা সত্য। I am not authority of the inquiry। আমি একটা ভিডিওর ব্যাপারে এনকোয়ারি করা অথরিটি আমরা এখানে কেউই না। তাহলে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাহলে এটা কোথায় কি হচ্ছে, where it will go now? সরি যাদব বাবু আজকে তো উনি নেই এখানে, তাহলে উনার ব্যাপারে হবেটা কি? মানে দেখুন, আইন দিয়ে তো সবকিছু হয় না। এভরিথিং আমি একদম খুব ক্লিয়ার বলেছি, আইদার ইউ সাসপেন্ড হিম অর আদারওয়াইজ নিন্দা প্রস্তাব নিয়ে নিন। অশোক বাবু একটা চিঠি লিখেছেন বলে ওইখানেই আমরা থাকবো এমন না। অশোক বাবু চিঠিতে বলেছেন এথিক্স কমিটিতে বিবেচনা করার। Don't only make the basis of his letter, even আপনার মতামত, আমাদের সবার মতামত, ইনক্লুডিং অল দি মিনিস্টার্স, আমরা যেন মানুষের কাছে একটা ভালো বার্তা দিতে পারি এই ব্যবস্থা নিই। আইন দিয়েই তো আইনের সমস্যার সমাধান হবে না। প্লিজ টেল ইউর ডিসিশন স্যার। Actually, I am not sole authority to take the decision. It's your house এর সবাই আছে, আলোচনা করে চিন্তা করা ভাবনা। আমরা এটা স্যার, in this matter I will wait, একটা জিনিস নিয়ে বারবার আমি কি হেল্প করতে পারি? হ্যাঁ বলুন। কোথাও কিন্তু একটু ছাড়তে হয়, ধরতে হয়। মিত্র সাহেব যে চিঠি দিয়েছেন, সেই চিঠির সাথে আপনি যেহেতু একটা চিঠি রিপ্লাই দিয়েছেন, উনি, আমরা জানি সব জানলে হয় না। আপনার সাথে ধরুন আমি একজন ডিস্ট্রিক্ট জাজ, আমার সামনে খুন হলো, আমি কি তাকে জেল দিতে পারবো? আমি নো। সেই জন্য প্রসিডিউর আছে, ইচ্ছা করলে পারবে না। সেই জন্য বলছি মিত্রবাবু যে চিঠি দিয়েছে, সেই চিঠির প্রেক্ষিতে উনি পেপার মিডিয়া সহ যা আছে উনি পাঠিয়ে দেবে। ইন দ্যাট কেস আপনি স্যার এথিক কমিটিতে পাঠাবো। পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ আছে, হ্যাঁ, ওই তো এথিক কমিটি মানে ওনাকে ডাকবে। হ্যাঁ, ইয়েস, ওনাকে তো বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। না, এখানে না, নিন্দা প্রস্তাব একটা লোক না, প্রশ্ন হলো এথিক কমিটি পাঠাতে হলে একটা চিঠি লাগবে। তো সেটাই, চিঠির সাথে এটা দিতে কি অসুবিধা, কি লজ্জা? আপনাদের আর আমাদের লজ্জা। এরকম অনেক ঘটনা। আরে ভাই, মহাদিউ স্কুলে আপনি কি করেছিলেন রাতের প্রোগ্রামে সব জানি। এসব কেন বলছেন? এসব কথা কেন বলছেন? কোনটা না জানি আমি, কেন এসব কথা বলছেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, তোমার দেখা নাই রে, তোমার এটা কম হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেন এসব বলেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে ব্যাপারটা নিয়ে সকালবেলা থেকে যে আলোচনা চলছে, আমি জানি the extent of
পানিশমেন্ট যেটা হওয়া দরকার সেটা হবে না। We do understand compulsionটা কি। কম্পালশন কিছু না, এটা প্রুফ হতে হবে তো। আপনি আর একজন প্রুফটা হচ্ছে এই, করে প্রুফটা শুধু একটা মিনিট শুনুন, প্রুফটা এই যে উনি নিজেই স্বীকার করেছেন যে আমি দেখেছি, তারপর এটাকে থামাচাবার দেওয়ার চেষ্টা করেছে, এমনি এসে পড়েছিল, হঠাৎ করে নোটিফিকেশন এসে পড়েছে, কি করব। He was watching this for quite some time. He was scrolling again and again, এবং সে স্বীকার করেছে, তার স্টেটমেন্ট রেকর্ড রয়েছে। এটা আপনিও শুনেছেন, আমি শুনেছি, চিফ মিনিস্টার শুনেছি, হোল কান্ট্রি শুনেছে। এখন হচ্ছে সকালবেলা আমাদের আচরণে নেমিং হয়েছে, আপনার ডিসিশন দিয়েছেন, উই অ্যাবাইড। এই জায়গায় হাউসের পবিত্রতা নষ্ট যে যিনি করেছেন, ফরগেট আইনানুগ ব্যবস্থা, তার পানিশমেন্ট, তার বিধায়ক ইস্তফা সব ভুলে যান। কান্ট উই পাস এক নিন্দা প্রস্তাব পাস করা যায় না? এটা তো আমরা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উই নো ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। মোরালিটির উপর কথাবার্তা বলেন, উনি চুপটি মেরে বসে থাকবেন সেটা তো মানা যায় না। ঠিক আছে, wait, he is the leader of the house, he has got something role to play, he has got some role to play। সুদীপ বাবু, কাজে এই যে নিন্দা প্রস্তাব as per rule 98 of the rule of procedure and conduct of business, ওয়েট সুদীপ বাবু, আমি একটা নিন্দা প্রস্তাব এই মর্মে মুভ করতে চাইছি যে মাননীয় বিধায়ক যাদবলাল নাথ এই হাউসের এই পর্নোগ্রাফি দেখার প্রেক্ষিতে যে পবিত্রতা নষ্ট হয়েছে, এই হাউস সর্বসম্মতভাবে উনাকে কন্ডেম করছে, এই আচরণকে ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য রেজলিউশন। ওকে ঠিক আছে, এবার দ্য লিডার অফ দ্য হাউস এন্ড দ্য অপোজিশন লিডার ক্যান ভেরি ওয়েল অ্যাকসেপ্ট দিস রেজলিউশন। না ওয়েট তারপর ঝামেলা শেষ। এটা করবো না, আমরা কোনো ব্যবস্থা নেব না। শুধু এটা লিঙ্গারি, এটা তো হতে পারে না। We are not sending good signals. সুদীপ বাবু, And I tell you one thing, people of my state, we might be in the opposition, but my relation with the chief minister since my childhood, we know he's a perfect gentleman. It will not speak well of him. He has to rise on his feet and say boldly in unequivocal terms that yes, this incident needs to be condemned. He just can't keep mum and sit and watch it the fun. He has to rise to his feet and condemn this incident. As a প্রত্যাশা করব একজন জেন্টলম্যান হয়ে থাকেন, আপনার শেষ হয়েছে, ফুল না চিনে থাকে ওনাকে, he is to rise and condemn this incident. আপনার শেষ হয়েছে until unless any proof। আবার উনি স্বীকার করেছেন তো। প্লিজ ডোন্ট ডিফেন্ড হিম, আপনি আর্গুমেন্ট করুন, প্লিজ ডোন্ট ট্রাই টু ডিফেন্ড হিম। উনি নিজে বলেছেন, উনি নিজে বলেছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এভাবে একটা নোংরা জিনিসকে থামাতামা দেওয়ার চেষ্টা করছে পাবলিক, কিন্তু আম জনতা কিন্তু এটা ব্যাড মেসেজ। ঠিক আছে, পাবলিকের আম জনতার কাছে একটা ব্যাড মেসেজ যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি যাতে এই নিন্দা প্রস্তাবটা হাউসে অ্যাডমিট করেন এবং উনিদেরকে এটাকে যেন সবাই মিলে পাস করা। আপনি যথেষ্ট অভিজ্ঞতাবান এবং শিক্ষিত মানুষ, একটা ভিডিওগ্রাফি কোথাও পাবলিশ হলে শুনুন, এটাকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আনতে হয়। কোন খবরের কাগজ যখন উঠে এই খবরে প্লিজ কথা মুশকিল, প্লিজ মাইক প্লিজ, এই ভিডিওটাকে এই খবরের কাগজ এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি। সুতরাং আমি আপনাকে, আরে মাইকটা কি হলো, আপনি কি শুনবেন না? মাইকটা বন্ধ করুন গোপাল, মাইকটা বন্ধ করুন প্লিজ। এই ভিডিও সত্যাসত্য যাচাই হয়নি। কমিটি হবে এইভাবে, যাদববাবু যেটা দেখেছিলেন এই ভিডিও সত্যাসত্য যাচাই হোক। মিডিয়া দেখিয়েছে, আস্থা পৃথিবী দেখেছে, দেশবাসী দেখেছে, ওনাকে ওনার প্রমাণ মানে নিজেকে হাজিরে প্রমাণ দিতে হবে, ব্যাখ্যা করতে হবে, ওনাকে বলার সুযোগ দিতে হবে। একতরফা বিচার হবে না, ওয়ান সাইডেড বিচার হয় না। ঠিক আছে, চলেন। আরে ওয়েট না, এথিক্স কমিটি ইজ দেয়ার। এথিক্স কমিটি করবে? আরে ভাই, এথিক্স আছে তো, এথিক্স কমিটি আছে তো, এথিক্স কমিটি ইজ দেয়ার।
এথিক্স কমিটি আছে, এটা আছে তো। কি ঘুম ভাঙতো? আপনার মেম্বার চিনি দিয়েছে, ওনার ঘুম ভাঙলো না কেন? আপনার মেম্বার যখন স্পিকার চিনি দিল, যখন স্পিকার চিনি দিল দিল না কেন কাগজ? ফার্দার কোনো কমিউনিকেশন নাই, আপনারা তো ঘুমিয়েছিলেন, ফার্দার কোনো কমিউনিকেশন নাই আপনার মেম্বার তরফ থেকে। উনি চিঠি দিয়েছেন, উনি 31 তারিখ, আমি চিঠি রিপ্লাই দিয়েছি বাই অর্ডার সেক্রেটারি 6 এপ্রিল। এরপরে কোনো কমিউনিকেশন নাই। আমি ভাবলাম উনি স্যাটিসফাইড। নেক্সট ইস্যু প্লিজ বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট, এথিক্স কমিটি কি হবে, সিস্টেমে আসবে। এথিক্স কমিটির হয়তো আপনি দাঁড়া করান, দাঁড়া করে চিৎকার চেঁচামেচি করবেন আজকে। Honorable Speaker, sir. No. See, person knows. No. What is it? what you হোক এটা না, যে কন্ডেমনেশন করতে চায় না। আপনার অর্ডার হবে You put my resolution to vote. You Please. can't put your order. I have moved the resolution. Please can't let business advisory committee report উত্থাপন ও গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 2023 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্ট সভায় পেশ করছি। এই রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ঘুরে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভায় একমত। যারা এই সভার পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডে নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন কর্তৃক যুগ্মভাগে আনিত রেফারেন্স পিরিয়ডে বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। Question. Yes. Sorry. Question. Sorry. how? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন প্রশ্ন উত্তর পর্ব। এখন আমি সদস্যগণ নাম ডাকবো। সদস্য নামে তাদের পাশে উল্লেখিত তারকা চিহ্নিত প্রশ্নের নাম্বার জানাবেন। এরপর সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়গণ প্রশ্নের উত্তর প্রদান করবেন। মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহা, আমি খুব বলবো। বলুন। মাননীয় স্পিকার স্যার, admitted question number 25. মাননীয় মন্ত্রী,
জিতেনি, হয় না। মাননীয় স্পিকার সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দিন। আমাদের মাননীয় সদস্য যে কোশ্চেনটা, বর্তমান রাজ্য সরকার রাজ্য ওয়াকফ বোর্ড সম্পত্তি পরিমাণ 373 একর এবং রাজ্য 812টি মসজিদ রয়েছে। সুদীপ বাবু, আপনার দলের মানুষই প্রশ্ন রাখলেন, আপনি চলে যাচ্ছেন। বিরোধী বাবু, সাপ্লিমেন্টারি আছে কিছু আপনার? তৃতীয় প্রশ্নটি এনেছেন যুগ্মভাবে। তৃতীয় প্রশ্ন এনেছেন যুগ্মভাবে শ্রীমতী স্বপ্না দেববর্মা, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী ফিলিপ কুমার রিয়াং ও শ্রী বিশ্বজিৎ কলই এবং শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়রা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। আমি বলছি দাঁড়ান, আমার মনে হয় লিডার অফ দ্য হাউস শুড ইন্টারভেন, লিডার অফ দ্য হাউস শুড ইন্টারভেন। আর রতন বাবুকে বলবো, আপনারা তো বিরোধীতে ছিলেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস গোয়িং অন? ইউ আর spoiling the efficacy and dignity of the house. What is this? মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়, মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, admitted question number 99. মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দেবেন। সুশান্ত বাবু, বসুন বসুন। সুশান্ত বাবু, নেক্সট। প্রশ্নটা আমি করুন, প্রশ্ন আছে তো, প্রশ্নটা আমি করুন। আরে অতিথি ধ্যান জানে তো, বাদ দেন না। সন্ধ্যার সময় এক কথা বলেন, ঠিক আছে? সন্ধ্যার সময় প্লিজ। ইভিনিং ইভিনিং ইভিনিং। শ্রী কিশোর বর্মন বাবু, আপনি প্রশ্ন করেছেন তো? আরে ভাই দাঁড়ালে কি উত্তর হয়েছে স্যার। সারাদিনে দাঁড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উত্তর দিন। থাকো না, বই থাকো না। আরে ঠিক আছে, নতুন বাবু, ঠিক আছে। প্রশ্ন 1, আরে সুশান্ত বাবু, প্লিজ, বয়স হয়েছে। সুশান্ত বাবু, সুশান্ত বাবু, ডোন্ট এক্সাইটেড হিম, ডোন্ট এক্সাইটেড। সুশান্ত বাবু, সুশান্ত চৌধুরী বাবু, ডোন্ট এক্সাইটেড। গোপাল বাবু, না না, বয়স হয়েছে, প্লিজ 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 প্লিজ, ভগবান বসুন। আরে আরে, সুশান্ত, কমরেড গোপাল রায়, ডোন্ট এক্সাইটেড, কমরেড গোপাল রায়, ওই 23। আরে আরে ভগবান বাবু, আরে না না, সুশান্ত বাবু, সুশান্ত, ওনার বয়স হয়েছে। কমরেড গোপাল রায় ওই দিনই 23-এ কিন্তু প্রালপাস সার হয়ে গেছে। যেদিন কমরেড পড়ে গেছেন আমরা, সেদিন আর কোনো ফ্রেন্ডস পাবেন না।
ত্রিপুরার কোনো মানুষ আপনাদের বিলিভ করবে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? প্লিজ প্লিজ প্লিজ, ওনার বয়স হয়েছে, প্লিজ। না না না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী গোপাল থেকে বলালেই বলবে। প্লিজ প্লিজ বলুন। সুশান্ত বাবু, আরে ওনার বয়স হয়েছে, প্লিজ ডোন্ট ট্রাই টু অ্যাকসেপ্ট ইট, প্লিজ 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 শান্ত করুন। গোপাল বাবু শান্ত হন, শান্ত হন প্লিজ। माननीय अध्यक्ष महोदय, प्रश्न 1 माननीय विधायक श्री किशोर बर्मन जी प्रश्न रेखेছেন, यहाँ की सत्य जे नलछर विधानसभा निर्वाचनी केंद्रे अंतर्गत एलाकाते कोनो महिला महाविद्यालय नेই। उत्तर হচ্ছে হ্যাঁ, यहाँ सत्य जे नलछर विधानसभा निर्वाचनी केंद्रेर अंतर्गत एलाकाते कोनो महिला महाविद्यालय नेই। 2 নম্বর प्रश्न उनी करेছেন, उक्त एलाकाয় महिला विद्यालय स्थापनेर कोनो परिकल्पना दफ्तरेर रयेछे किना। उत्तर হচ্ছে उक्त एलाकाয় महिला महाविद्यालय स्थापनेर कोनो परिकल्पना राज्येर उच्च शिक्षा दफ्तरेर आपातत नेই। प्रश्न 3 থাকলে কবে নাগাদ চালু হবে। যেহেতু 2 নম্বর প্রশ্নের যে উত্তর দেওয়া হয়েছে সেই কারণে এর পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্নই আসবে। সাপ্লিমেন্টারি স্যার। আচ্ছা, মাননীয় প্রশ্নকর্তাকে বলছি, যিনি প্রশ্ন করবেন, যিনি প্রশ্ন করেছেন উনি দুটো করে সাপ্লিমেন্টারি করতে পারবেন এবং ওনার সাপোর্টে আর একজন আরেকটা, ওর 3টে করে টোটাল সাপ্লিমেন্টারি অ্যালাউ করা হবে। ঠিক আছে, বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রীর অবগতির জন্য জানাতে চাই। স্যার, আমি গত 2 বছর ধরে নলছড়ে যারা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আমি উৎসাহ বর্ধন করছি। সেখানে আমি লক্ষ্য করলাম যে আমাদের নলছড়ের জন্য গৌরবের ব্যাপার যে আমাদের এখানে ছাত্র চাইতে ছাত্রীদের পাশের সংখ্যা খুব বেশি। কিন্তু তার সাথে এও পরিতাপের বিষয় যে আমাদের নলছড়ের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানে সবচেয়ে বেশি কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। 12 পাস করার পরে বা 12 পাত্রত অবস্থায় যে 18 বছর পূর্ণ হচ্ছে তখনই অধিকাংশ মেয়েদের সেখানে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন বিষয়টা অনুসন্ধান করতে চেষ্টা করলাম, গার্জিয়ানদের সাথে কথা বললাম, তখন তারা একটা বিষয় আমার সামনে এনেছেন। বিশেষ করে সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের এখান থেকে হয় বিশালগড়, নয় উদয়পুর, নয় ওইদিকে বিলোনিয়া, নয় আগরতলা, এই সমস্ত কলেজে আমাদের নলছড় থেকে অত্যাধিক দূরে। আমাদের এখানে সোনামুড়া কলেজ আমাদের আছে, কিন্তু সোনামুড়া কলেজে আজকাল কিশোর বাবু সাপ্লিমেন্টারিটা বলুন প্লিজ, সাপ্লিমেন্টারিটা বলুন, আপনারা মূল জিনিসটা কি জানতে চান সেটাই আমি বলছি স্যার। সোনামুড়া কলেজে আজকাল ছাত্রীরা কলেজে যেতে ভয় পাচ্ছেন এবং গার্জিয়ানরাও সোনামুড়া কলেজের ছাত্রীদের পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে সেখানে আজকাল লাভ জেহাদের যে তৎপরতা সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে তার প্রকোপ আমাদের এখানে শুরু হয়েছে, যার ফলে গার্জিয়ানরা এবং ছাত্রীরা সেখানে যেতে ভয় পাচ্ছেন। তো সেই কারণে একটা বড় কারণ আছে। এছাড়া আমাদের মহিলারা নলছড়ের মধ্যে বিশেষ করে সারা ত্রিপুরাতে আমরা যে এসএইচজি যেই মহিলাদের সাথে যে যুক্ত, আমাদের নলছড় কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। অর্থাৎ আমাদের মহিলারাও সেখানে স্বাবলম্বী হতে চান সমস্ত দিক থেকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসতে যেরকম লোকাল যে কনভেন্স আছে খুবই স্বল্পতা, প্রচুর ব্যয়বহুল, এই কারণে তারা না তো উদয়পুর যেতে পারছেন, না বিশালগড় যেতে পারছেন, না আগরতলা আসতে পারছেন, না সোনামুড়া ওই ভয়ে যেতে পারছেন।
স্বাভাবিক কারণে এখানে আমাদের একটা মহিলা কলেজ স্থাপন করা আমাদের খুবই দরকার, বিশেষ করে আমাদের এই কম বয়সে বিয়ে রোধ করার ক্ষেত্রে এবং মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে, শিক্ষিত করার ক্ষেত্রে একটা সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়টা এখানে উত্থাপন করেছেন মাননীয় বিধায়ক, যে ওখানে একটা মহিলা কলেজ করা যায় কিনা, আমি আপনার মাধ্যমে অবগত করতে চাই। নলছর বিধানসভা এলাকার কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়াতে অবস্থিত, তার সন্নিকটে। আর একটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ে, সেটা সরকারি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। তো কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়, এর মধ্যে আপনার আর্টস, সায়েন্স এবং কমার্স এই তিনটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এবং নলছর বিধানসভার কেন্দ্রটি উক্ত দুটি মহাবিদ্যালয় থেকে বেশি দূরও নয়। তো এখান থেকে প্রতি বছর যে সংখ্যক ছাত্রী ওই এলাকা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, তারা ওখানে ভর্তি হতে চায় এবং তার চেয়েও যে সংখ্যক ভর্তি হতে চায় তার চেয়ে বেশি সংখ্যক সিট ওই উক্ত মহাবিদ্যালয়ে দুটিতে আছে। এবছর 2023 নলছর বিধানসভা কেন্দ্রের 9টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় 190 জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তারা ওখানে অ্যাপ্লাইও করেছেন, বেশি সংখ্যক লোক ওখানে ভর্তি হয়েছে। তবুও মাননীয় বিধায়ক যেহেতু বলেছে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এবং ছাত্রী সংখ্যা যদি বৃদ্ধি পেলে ওই এলাকায় নতুন মহাবিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা নেওয়া যেতে পারে। মাননীয় বিধায়িকা স্বপ্না মজুমদার মহোদয় বলুন, কি বলছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রশ্ন করেছেন সেখানে আমারও বিধানসভা সম্পর্কিত, সেখানে একটা যদি মহিলা মহাবিদ্যালয় হয় ভালো হয়। আমার এখানে দরিদ্র সীমার নিচে অনেকে বসবাস করেন এবং সেখানে মেয়েরা যে বিলোনিয়াতে গিয়ে পড়াশোনা করবে, মেয়েদের এখনকার যুগে যে অবস্থা, গার্ডিয়ান অনেকে হয়তো মেয়েদের সঙ্গে থাকতে পারবে না পারিবারিক কারণে। তো আমার এলাকাতেও যদি একটা উমেন্স কলেজ খোলা হয়। এলাকার নামটা বলুন। 34 রাজনগর। ঠিক আছে, আপনি আপনারটা মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন। ঠিক আছে, ঠিক আছে। সারা ত্রিপুরাতে মহিলা কলেজ একটাই আছে, আমাদের আগরতলাতে উমেন্স কলেজ। তো ভবিষ্যতে আমরা চাইছি, আমরাও চাই যে মহিলা কলেজ বৃদ্ধি পাক। তো তার বিবেচনা নিশ্চয়ই দপ্তরের যে নির্দিষ্ট যেসব রুলস রেগুলেশন এসব দেখে নিশ্চয়ই সেটা যেহেতু বছরে এনেছেন আমরা দেখব আগামী দিনে। আমরাও তো চাই সব জায়গায়, কিন্তু সব কিছু বিবেচনা করে সেখানে ছাত্রীদের কী অবস্থা, সেখানে সংখ্যাগত, এর পাশে আর কোনো কলেজ আছে কিনা সব দেখে বিবেচনা করে নিশ্চয়ই এটা বিবেচনা। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতিয়া মহোদয়। রামপদ। নমস্কার স্পিকার মহোদয়, আমার কোশ্চেন হচ্ছে স্টার্ট 105। Admitted start question number 105. প্রশ্ন, রাজ্য ও বহিরাজ্যে বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণ ভাতা, ট্যাক্সি ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, রাজ্য ও বহিরাজ্যে বিধায়ক মন্ত্রীদের ভ্রমণ ভাতা, ট্যাক্সি ভাড়া বাড়ানোর সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। 2, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সাম্পশন দেওয়ার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সাম্পশন দেওয়ার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি আমার বিষয়টা হচ্ছে কি, যেটা যেমন করে হোক, আইন করে হোক, যেমন করে হোক, যাতে এটা করা হয়। কারণ দেখা গেছে আমরা বিধায়করা যখন বা মন্ত্রীরা যখন বাইরে বছরে একবার আমাদের যে ভ্রমণের বিষয় বা কোনো অফিসের কারণে বাইরে যাওয়ার বিষয়,
তখন দেখা গেছে স্টেশন থেকে যখন এয়ারপোর্ট থেকে ত্রিপুরা ভবন, ক্যালকাটা বা দিল্লি, তখন যাওয়ার পর দেখা গেছে ট্যাক্সি তো ওইখানে ভাড়া যে বর্তমান রেট তাই হয়, কিন্তু দেখা গেছে যে এটা প্রভিশন আছে বিল সাবমিশনের সময়, তখন তাদের এখান থেকে ট্যাক্সিওয়ালার এখান থেকে মানি রসিদ নিয়ে আনতে হবে। তো ভারতের সংবিধানে সংসদীয় গণতন্ত্রে সর্বোচ্চ পদাধিকারী এবং সম্মানদায়ী বলা যেতে পারে এমএলএ এবং এমপি। দেখা গেছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুধু এমএলএ এবং এমপি প্রবেশ করতে পারেন, এটা দেখার জন্য। অথচ অত মর্যাদাপূর্ণ ইয়েতে ডিগনিটি মানে ইয়ের জন্য এই পদে থাকার পরও ওইখানে ট্যাক্সি ওঠার পর ট্যাক্সিওয়ালার পেছনে পেছনে রসিদের জন্য যাব, এটা সত্যি ঠিক নয়, এটা অবশ্যই দেখা উচিত। এবং এরকম আমার এখানে কিছু তথ্য আছে যেগুলি দেখে যেটা নিয়ম পরিবর্তন হলে করা যেতে পারে। বিভিন্ন এনজিও বা যেটা সেমি গভর্নমেন্ট বলা যেতে পারে, যে ওএনজিসি বা এইসব যারা কোম্পানিরা আছেন নবরত্ন, ওনারা এইভাবেই দেন যে কতগুলি ফিক্স তাদের, যেমন ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ক্যালকাটা সিটি বা দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি ত্রিপুরা ভবন বা এটা তাদের একটা গেস্ট হাউস, ওখানে ফিক্স করে দেওয়া হয় আপ অ্যান্ড ডাউনে। আপনি যেখানেই যান ওইখানে আপনি যান লেট দেওয়া হয়। তেমনি এর সাথে সাথে দেখা গেছে এয়ার টিকেটের ক্ষেত্রেও আমাদের কিছু বিচার বিবেচনা করা দরকার, কারণ ওই 2016-তে এটা 14-তে তৈরি হয়েছে। আমি এটা দেখলাম অনেক জায়গার মধ্যে অনেকটা বৈষম্য হয়ে আছে। তো কতগুলি জায়গার মধ্যে দেখা গেছে ওই অনেকটা আমাদের ক্ষতি স্বীকার করতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য স্পিকার মহোদয়, আমার এখানে মোটামুটি একটা তথ্য আছে, সময়টা বাঁচানোর জন্য আমি আপনার কাছে দিয়ে দেবো। তবে আমার একটা আর্জি থাকবে, আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে এই মানি রিসিভ ব্যাপারটা এক্সামশন করা। আর একটা বিষয় হচ্ছে ওই এখান থেকে এখানে যাওয়ার যে বিষয়গুলি এর বিষয়, এগুলি এয়ারপোর্ট সিটি ABC ডি ক্যাটাগরি এইসব কিছু আছে, এগুলি দেখে যাতে করা হয় এবং নিয়ম তৈরি করা হয়। তো প্রয়োজন হলে আমি এটাকে আপনার কাছে দিয়ে যেতে পারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের রাজ্য বিধানসভায় একটা আইন রয়েছে 2008-এ, পরবর্তী সময় লেটেস্ট আমরা যেটা অ্যামেন্ডমেন্ট করেছি 2019-এ। ওই সময় আমাদের ভ্রমণ ভাতার থেকে আরম্ভ করে ডিএ টিএ এগুলি সব ডাবল করে দিয়েছিলাম, যদিও আমাদের রাজ্যে তবুও অন্য রাজ্যের তুলনায় কম। যাই হোক, যে বিষয়টা উনি বলছেন যে ওনার ওই যে রিসিপ্টটা ভাড়ার রসিদ দেওয়াটা এক্সেপশন দেওয়ার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। এটা ব্যাপারটা হলো, এটা আমরা কোনখান থেকে এনেছি? আমরা এনেছি ইন রেসপেক্ট অফ জার্নি অন ট্যুর টু এ ফার্স্ট গ্রেড অফিসার সার্ভিং ইন কানেকশন উইথ দি স্টেট অফ ত্রিপুরা। রাজ্য সরকারের যারা গ্যাজেটেড অফিসার ফার্স্ট গ্রেড, তাদের কিভাবে করে সেটাকে আমরা ফলো করছি। এই জন্য আমরা বিলে এটা ঢুকিয়েছি। রিসিপ্টটা এখানে লাগে, নতুবা ডিডিও কিভাবে বিল পাস করবে? এখন বর্তমান আধুনিক ব্যবস্থা দেখা গেছে অনেক সময় রিসিপ্ট পায় না, এটা ফ্যাক্ট। রিসিপ্ট পায় না, ফ্যাক্ট। কিন্তু তাহলে কি করবে? তাহলে গ্যাজেট অফিসাররা কি করে? তারা করে কি, নিজেরা সেলফ সার্টিফিকেট দিয়ে দেয়। সেলফ সার্টিফিকেট, যে সেলফ সার্টিফিকেট দিলে অটোমেটিক্যালি এটাকে, কারণ যেহেতু যদি আমি কিচ্ছু না দিই ডিডিও পাস করবে, এটা আটকে দেবে, আইনটা যেহেতু আছে। তো ওরা গ্যাজেট অফিসার, তারা দায়বদ্ধ অফিসার, এবং এমএলএরা তো অবশ্যই আরও রেসপন্সিবল। সেক্ষেত্রে আমার মনে হয় প্রোগ্রামটা দেখা দিয়েছে অ্যাসেম্বলির ক্ষেত্রে। সেক্ষেত্রে এমএলএরা টোর করে আসে, যেমন এয়ারপোর্ট টু ত্রিপুরা ভবন, সেখানে যে একটা ধার্য না, সেখানে একটা ওই এমএলএ সাহেব ঘুরে এসে সেলফ সার্টিফিকেট যদি দিয়ে দেয় হবে। কিন্তু দেখতে হবে
300 টাকার জার্নির মধ্যে যদি আমি 1000 টাকা দিয়ে দিই, সেটা তো আবার এটা করবে না, কিন্তু রেসপন্সিবল এমএলএরা রেসপন্সিবল। সুতরাং আপনার অ্যাসেম্বলি সবাইকে, আমাদের সেক্রেটারি কিন্তু এইসব প্রশ্ন উঠে না, রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আপনার সেক্রেটারি, সেই জন্য সেলফ সার্টিফিকেট যদি দেয় এমএলএরা, এটাকে গ্রহণ করা উচিত। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মনে হয় রামপদ ব্যাপারটা খোলসা করে বলতে পারেননি। উনি বলতে সরকার থেকে একটা নির্ধারিত ধার্য চাইছেন, কত টাকা পর্যন্ত, আপ টু এত টাকা পর্যন্ত ফিক্সড, কম হোক বেশি হোক না, এটা তো আমার ভুল। আমি ধরুন আমি অনেক কিলোমিটার আমি জার্নি করবো, টি আমার বাড়বে না? আরে ট্রাভেলিং অ্যালাউন্স ভাড়া বাড়বে, আমরা তো 24 টাকা করে পার কিলোমিটার, কেন ফিক্স করে দেবো আমি? এটা তো আমি, উনি এসে বলবে, এমএলএদের বিশ্বাস করতে হবে। আপনি যে 300 টাকা বললেন, যেটা আমি একটা কথা বললাম, বুঝেছি, আমরা এয়ারপোর্ট থেকে ত্রিপুরা মনে যদি 300 বা 400 ভাড়া আমি জানি যেটা লাগে তো এমএলএরা তো আর মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, 300 টাকাটা যদি 3000 বলে, নিশ্চিত এটা আমাদের সন্দেহ দেখা দেবে, আর এমএলএরা এসব করবেও না। সেলফ যদি সার্টিফিকেট দিয়ে দেয়, এটাকে গ্রহণ করা উচিত। এটা আমাদের গভর্নমেন্ট গ্যাজেটেড অফিসারের, ফার্স্ট ক্লাস অফিসারের তাই করছে। তাহলে আমার মনে হয় এরপরে যদি আর অ্যামেন্ডমেন্ট করতে হলে, এটা টোটাল কিন্তু স্টেট গভর্নমেন্টের অন্য জিনিসগুলিকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে আমরা এনেছি, ফিস করে দিলে তো আমরা এখান থেকে তাহলে এমএলএ কোথায় না কোথায় যাবে আমি কিভাবে জানি? উনি তো বাইরে গেলে 300 কিলোমিটার হবে, 300 × 24 যা হবে হবে। এটা আমার প্রশ্ন এসছে, এখানে রিসিপ্ট চাইছে। রিসিপ্ট যদি না আনতে পারে, কেউ আনতে পারে, যদি কোনো কারণ না, এখন মডার্ন সিস্টেমে রিসিপ্ট পাবেন না, ইন দ্যাট কেস সেলফ সার্টিফিকেট দিলে এমএলএরা চলবে। আর অনারেবল স্পিকার, আরেকটা বিষয় এখানে আছে, দেখা গেছে যে এখনো এমএলএদের জন্য এসি 2 টায়ার বা ফার্স্ট এসি এইসব দেওয়া হচ্ছে। এটা এয়ারে এখান থেকে দিল্লি বা জম্মু এইসব কিছু দেওয়া হচ্ছে না। অথচ দেখা গেছে এসিতে যেতে গেলে পর আমাকে ক্যালকাটা যেতে 1600 কিলোমিটার যেতে হবে। তো এতে সময়ের সাপেক্ষ, তার জন্য দেখা গেছে যেমন আগরতলা থেকে ক্যালকাটা যেতে আমরা আসাম হয়ে করি না, এটা স্পেশাল জোন হিসাবে বিভিন্ন কর্মচারীর ক্ষেত্রেও ওরা ডাইরেক্ট এখানে পারমিটেড এরকম লিমিট বাই ইয়ার এরকম লিখে দেয়। তো আমাদের ক্ষেত্রেও অবশ্যই এটা হওয়া উচিত, সময়ের বিষয়। এখন এয়ার ফেরতে এরকম না যে পরশুদিন পাটনা থেকে বাইয়া ক্যালকাটা হয়ে আসলো, আপ ডাউন 13,000 টাকা গেছে, অথচ আপনি সময়ও যাবে আর বাই রুটে ট্রেনে গেলে পর মোটামুটি এরকমই চলে যায়। তো তার জন্য এটাও আমার আবেদন থাকবে যে এয়ার ফেয়ারটা কতগুলি জায়গার মধ্যে এটা ফিক্স করে দেওয়া, মানে এই জায়গার মধ্যে এয়ার ফেয়ার পারমিটেড, এইভাবে দিলে। এখানে ব্যাপারটা কি, যে বিষয়টা করতে হবে, স্বপ্না দেববর্মা, রঞ্জিত দেববর্মা, ফিলিপ কুমার দেব রিয়ান, বিশ্বজিৎ কলই, পাঠালাল জমাতিয়া একটা কোশ্চেন এনেছিলেন এমএলএদের বেতন ভাতা সম্বন্ধে। সেই সময় ওই সময় ছিল না, ওনারা নতুবা এটা শুনতেন। আমরা সর্বশেষ 2019-এ যা ছিল সব কিছু ডাবল করে দিয়েছিলাম, তারপরে অন্য রাজ্যের তুলনায় কম। দিস ফ্যাক্ট। যখন কোশ্চেনটা এসছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। ওনারা বলেছেন ঠিক আছে, মানে ডিসকাস করুন, ডিসকাস করে ইন ফিউচার, এখনই এই মুহূর্তে আমরা কমিটমেন্ট করতে পারবো, যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম একটু আছে, সেই জন্য পরবর্তী সময় তখন এগুলি অ্যামেন্ডমেন্ট করে। এটা সবটা কিন্তু অ্যামেন্ডমেন্টের উপরে, এই যা যা সিস্টেম আছে, আমি অ্যামেন্ডমেন্টের বাইরে কিছু করতে পারবেন না। তো আমরা ওই ব্যাপারগুলিও কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। যদিও অনলি ত্রিপুরা মাথার সদস্যদের ওদের থেকেই এসছে, যদিও অন্যরা বলেনি, তবুও আমরা নিজেরা চিন্তা করছি কিভাবে আগামী দিনে একটু টাইম নিতে হবে, ওইগুলো আমরা চিন্তা ভাবনা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, থ্যাংক ইউ যে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বেতন ভাতা নিয়ে বলেছেন। আমরা ছিলাম না হাউসে, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দি ডিসকাশন। উনি বলেছেন যে একটু সময় নিয়ে এটা কিছু করবে।
I just want to draw the attention of the house. এটা অনেকেই বলবে যে জনস্বার্থ বাদ দিয়ে মন্ত্রীরা এমএলএরা নিজেদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাইছে। এটা লেখালেখি হবে, এখানে যারা ফটো টটো তুলছে এরা লিখবে কালকে যে জনস্বার্থ বাদ দিয়ে এমএলএরা নিজের কথাই বলেছে। আপনারা লিখুন, নো প্রবলেম, কিন্তু এমএলএদের মন্ত্রীদের তাদেরও নিজস্ব কথা আছে। আই টেল ইউ, এই বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারটা হাউ মাচ ইট উইল ওয়ার্ক ফর দি ট্রেজারি বেঞ্চ আই ডোন্ট নো। এইখানে আমরা যতজন আছি, অল অফ আস উই আর ব্যাডলি এফেক্টেড। আমি 2003-2008 পর্যন্ত এমএলএ ছিলাম। রাজনৈতিক চিত্র কিন্তু অনেকটা বদলে গেছে। ঘুম থেকে ওঠা মাত্রই যখন কোনো ফোন রিসিভ করি টাকা চায়। এমএলএদের তো কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, দপ্তর নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, মেয়ে ভর্তি করতে পারছে না, টাকা লাগবে, জীবিতে ভর্তি আছে, পয়সা দিতে হবে, and we need to give from our this bare minimum salary. আমি সেদিন নাগাল্যান্ডের সেক্রেটারির কাছে যখন ফোন করলাম যে নাগাল্যান্ডের এমএলএরা, নট মিনিস্টার্স, নট অপোজিশন লিডার বা অন্যান্য যারা মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, ওনাদের স্যালারি নেই, অনলি এমএলএস। এবং আমি শুনেছি নিশ্চয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী সেটা খবর নিয়েছেন ওইখান থেকে, ওরা বলেছে খবর তো অলরেডি নিয়ে গেছে এখান থেকে। আমি বললাম আমি 2 বার নিচ্ছি, আমাকেও দিন খবর। বলছে এমএলএদের সেখানে বেতন 1,60,000 টাকা। দিস ইজ ইন নাগাল্যান্ড। অরুণাচলে কেমন স্যালারি সেখান থেকে খোঁজ নিয়ে দেখেছি 1,20,000 টাকা। তেলেঙ্গানায় খবর নিয়েছি, সেখানে এমএলএদের বেতন 2,50,000 টাকা প্লাস 25,000 টাকা ফর হাউস রেন্ট। তো 2,75,000 সেখানে পাচ্ছে একই দেশের মানুষ। and we are landlocked state. ভারতবর্ষের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলো আসাম দিয়ে যাওয়া, আর না হয় আমরা ফ্লাইটে করে কলকাতায় গিয়ে ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখতে হবে। সো আওয়ার এক্সপেন্ডিচার ইজ মোর। ত্রিপুরায় যখন যে কোনো লাস্ট কখন হয়েছে আমার তো জানা নেই, সেই কাল থেকে যখন এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হলো, I think thereafter সেন্ট্রাল গভর্নমেন্ট টু তার কর্মচারীদের জন্য পে ইনক্রিজ করেছে। আপনারা যারা সরকার আছেন, আপনারা এখানকার সরকারি কর্মচারীদের আপনারাও ইনক্রিজ করেছেন। তো একই বাজারে এমএলএরা কর্মচারীরা বাজার করতে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ইনফ্লেশন তো আছেই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে যা বেতন ভাতা আমরা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ নট সাফিসিয়েন্টের কথা বলছি না, এটাতে কোনো মতেই সম্ভব না। তো এখানে লাজ লজ্জা রেখে কোনো লাভ নেই। আমরা যেহেতু সমস্ত রাজ্যের মানুষের স্বার্থে আমরা কাজ করব, কিন্তু বেয়ার মিনিমাম আমাদের এক বিধায়িকা বলছিলেন যে গাড়ির খরচ এভরি মান্থ শি স্পেন্ডিং 42,000। তো 80,000 থেকে 42,000 টাকা যদি গাড়ির খরচে চলে যায়, থাকবে তা কি? নাথিং ইজ দেয়ার। এবং আমরা অনুরোধ করব, এটা আমার ব্যক্তির বিষয় না, এটা সমস্ত বিধায়কগণ এবং মন্ত্রী মহোদয়গণ মানে ওনারও স্বীকার করবেন যে চলুন এই স্যালারিটিকে কিভাবে ইনক্রিজ করা যায় এটা দেখবেন। অ্যান্ড ডোন্ট টেক সো মাচ অফ টাইম, কারণ আমরা জনগণের কাজ করি বলে আমাদের স্যালারি ইনক্রিজ করা যাবে না, এটা হয় না। আমাদেরও তো উই হ্যাভ টু লিভ আওয়ার লাইফ, আমাদেরও একটা খরচ আছে, আমাদেরও ঘর সংসার আছে, এবং সেটাকে ঠিক রেখেই জনগণের কাজ করবে। আর এটা একজন এমএলএ কে দেওয়া হচ্ছে, এটা একটা মন্ত্রীকে দেওয়া হচ্ছে। যেদিন আমি এমএলএ থাকবো না আমি সেটা পাবো না, যেদিন আমি মন্ত্রী থাকবো না আমি সেই ফ্যাসিলিটিস পাবো না। সো প্লিজ থিঙ্ক ইফ দিস ক্যান বি টেকেন কেয়ার অফ, এবং এটা আমাদের স্বার্থ বলে নয়, জনস্বার্থে এটা দরকার। থ্যাংক ইউ।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি তো আগেই বলেছি ওনাদের একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আসার পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। আমরাই এসে একটা মিনিমাম সম্মানের জায়গাতে আনতে পেরেছি। আপনি দেখবেন এমএলএদের স্যালারি ছিল 24,210, আমরা এটা করেছি 48,420। গভর্নমেন্ট চিফ হুইপ 25,890, 51,780। লিডার অফ দি অপোজিশন 25,890, 51,780। কিন্তু সব মিলিয়ে এমএলএরা 80,540 টাকা পাচ্ছে। খুব কম ছিল, খুবই কম ছিল। আমরা এসে সব কিছুতে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ, স্যালারি ডাবল, অল ডাবল, স্যালারি ডাবল, সামচুরি অ্যালাউন্স ডাবল, ইন নিউ সেকশন হসপিটালিটি অ্যালাউন্স এটাও করেছি একটা, কনভেনিয়েন্স অ্যালাউন্স ডাবল, টিএডিএ ডাবল, অ্যানুয়াল ট্রাভেল ফ্যাসিলিটিগুলি আছে। এমএলএদের জন্য নিউ সেকশন অ্যাড করেছি, কি অ্যাটেন্ডেন্ট পাবে, একটা অ্যাটেন্ডেন্ট পাবে, তারা 11,380 করে পায়। সেক্রেটারি গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্টের যে সেক্রেটারি তার সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে যে পয়সা পায়। কনস্টিটুয়েন্সি অ্যালাউন্স আমরা বাড়িয়েছি, ছিল 5,970, আমরা করেছি 11,940। আমরা পোস্টাল অ্যালাউন্স ছিল 1,970, বেড়েছে 3,940। সব কিছু বাড়িয়েছি। তারপরেও আমি মনে করি অন্যান্য রাজ্যের তুলনায় কম। এবং চিফ মিনিস্টারও এটা বিবেক বলে যে এটা ভাবতে হবে তাদের বিষয়টা, সবের বিষয়টা। কারণ এমএলএরা যদি ভালোভাবে কাজ না করে তারা তো জনগণের জন্য করবে। আমাদের দৃষ্টিভঙ্গি আগের যিনি ছিলেন, মানে 18-র আগে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার কাজ করে না। আমরা জানি যদি এমএলএরা ভালোভাবে কাজ না করতে পারে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সেই জন্য আমরা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছি, এটা নিয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না। গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা করছে আগামী দিনে কিভাবে কি করা যায়। তবে আমাদের সাথে আলোচনা করে আগে যে পদ্ধতিগুলি আমরা করেছি সেগুলি আলোচনা করে, কেউ আমরা জানি আপনারা তো সাহস করে বলেছেন, আপনাদের ধন্যবাদ, কিন্তু কেউ আছে জেগে ঘুমায়, তো তাদেরটা মুশকিল। আবার যখন পাস হয় তারা নেয় না। যাই হোক, তবু আমরা ব্যাপারটা দেখছি কিভাবে কি করা যায়, আশা করি কিছু একটা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় যেহেতু অ্যালাউ করেছেন, আমিও ছিলাম না হাউসের মধ্যে, সিন্স ইট রিলেটস টু হিজ মিনিস্ট্রি অনলি। আরও একটা ছোট্ট ব্যাপার আছে, ইফ ইউ অ্যালাউ মি আই ক্যান টেল। প্রশ্নটা ছিল হাউস বিল্ডিং অ্যাডভান্স নিয়ে। এটার মধ্যে বিশাল গ্যাপ রয়ে গেছে। আমি স্টাডি করেছি ইন দি লাস্ট 2 days। আমি দেখেছি যে আই টু লোন ইন দি ইয়ার 2005, 5 lakhs লোন নিয়েছেন এবং সেই ঋণ আজ অবধি আমি পরিশোধ করছি। এবং আমি জানি না আমার জীবন্তকালে এই ঋণ মুকুব হবে কিনা। এভরিডে এভরি মান্থ দে আর ডিডাক্টিং। এটা কেন হলো? আই ওয়াজ শক। আমি প্রথম দিন থেকেই দিচ্ছি, এখনো কেন শেষ হলো না? বলছে আপনার তো আরো 2,72,000 টাকা চাই। কি বলছেন? আমি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি 2005 সালে এবং এখনো আমার 2,72,000 টাকা পে করতে হবে। কারণটা কি? বলছে পরিষদীয় বিষয়ক মন্ত্রী এটা জানবেন, 5% ওয়াজ দি ইন্টারেস্ট রেট। তো আইনটা কি করেছে যে 15 বছর কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না, ইন্টারেস্টটা জমতে থাকবে থাকবে থাকবে। 15 years you will only pay the principal amount। এবং এই যে 15 বছরের ইন্টারেস্টটা আফটার 15th year এটা ডিডাকশন। অ্যান্ড অলসো দে সে 180টা ইনস্টলমেন্টে এই ঋণটা পরিশোধ করতে হবে। মাই পয়েন্ট ইজ, এই যে 15 বছর এইভাবে ঋণ বাড়তে ইন্টারেস্ট রেটটা বাড়তে বাড়তে, আই হ্যাভ ক্যালকুলেটেড, একদম ভেরি সিম্পলি ক্যালকুলেট করলেও 5 লক্ষ টাকার জায়গায় মিনিমাম 7.5 লাখ বা 8 লাখের কাছাকাছি আমাদের পরিশোধ করতে হবে। তো ব্যাংকের হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি
5 লক্ষ টাকা ঋণ নিয়ে যদি আমাকে 2.5 লক্ষ টাকা দিতে হয় তাহলে ইট কামস অ্যারাউন্ড 50%। যদি 2 লক্ষ টাকাও দিতে হয় তাহলে 40%। এত ইন্টারেস্ট রেট, যেহেতু এমএলএদের সাহায্য করার জন্য এই লোনটা দেওয়া হচ্ছে, why don't you calculate simple? 5 লক্ষ টাকা নিলে 5%, তাহলে 25,000 হবে। এই 25,000 হবে ইন্টারেস্ট and 5 lakh should be the principal amount. এইটা না হয়ে কি হয়েছে, আরো একটা ব্যাপার বলছি, দিস ইজ ওয়ান, মাই আপিল ইজ এটাকে একদম সিম্পল ইন্টারেস্ট করুন, 5% or 10%। যদি 10% হয় 50,000 টাকা দেব, 5 লাখ টাকা নিলে আমি 5,50,000 পে করব। 20% যদি হয় আমি 6 লক্ষ টাকা দেব ইন 180 ইনস্টলমেন্ট। বাট ডোন্ট ক্যালকুলেট লাইক দিস, তাহলে তো এটা ব্যাংকের চাইতে বেশি করে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেমন নাও আই ক্যান টেক অ্যানাদার 20 lakhs অফ, কারণ আমি 5 লক্ষ নিয়েছি, 25 লক্ষ হচ্ছে আমাদের অনুমোদিত ঋণের পরিমাণ। দেন আমি যদি নাও ইফ আই টেক অ্যানাদার 20 lakhs, ওই 180 ইনস্টলমেন্টই কিন্তু আগের যে 180 ইনস্টলমেন্ট চলছিল, ধরুন নাও ইট ইজ 135, তাহলে আমাকে আরো 35 বা 45টা ইনস্টলমেন্টে এই 20 লক্ষ টাকা শেষ করতে হবে। দেন আমাকে 25,000, 40,000, 50,000 করে পে করতে হবে। সো এটার মধ্যেও ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, সো দ্যাট আমি যদি 20 লক্ষ টাকা এখন নেই, এইটার ইনস্টলমেন্ট নতুন করে 180টা হওয়া উচিত। কারণ ব্যাংকের ক্ষেত্রেও মনে হয়, ইফ আই টেক লোন ইন দি ইয়ার 2005, তখনকার সিস্টেম এটা ক্যালকুলেশন হবে। এখন আমি যদি ঋণ নেই, এখনকার সিস্টেমে ব্যাংকে ক্যালকুলেট হয়। তাহলে বিধানসভায় যে ঋণের যে ব্যাপারটা আছে, এটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যখন অ্যামেন্ডমেন্ট আসবে এই বিষয়টা দেখব। তবে সেক্রেটারি সাহেব আপনি লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু আইনে কিন্তু সরল সুদের হার, সিম্পল ইন্টারেস্ট, আমরা কিন্তু কিউমুলেটিভ না, চক্রবৃদ্ধি হার না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট না। যেমন ব্যাংকের ক্ষেত্রে যদি হাউজিং লোন নেই 8.5% থেকে 10.20%, যদি কৃষকরা ঋণ নেয় ব্যাংকে 7% থেকে 13.25%, এবং বাণিজ্যিক লোন নিলে 8.70 থেকে 28% পর্যন্ত আছে। এখানে সিম্পল ইন্টারেস্ট, যদি কোনো এই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনে যদি কোনো গন্ডগোল, স্পিকার সাহেব আপনিও শুনে রাখুন, সেক্রেটারি নিয়ে বসে কোনো আমাদের এমনও হতে পারে যারা ক্লারিক্যালে কাজ করছে তারা কোথাও গড়বড় করছে, সিম্পল ইন্টারেস্টের বাইরে নিতেই পারবো না। কিন্তু আমরা আগে ওই প্রশ্ন একবার উঠেছে অনেক আগে, পরবর্তী সময় একদিন বসা হয়েছিল, কারা ডিল করছে একটু দেখে সেক্রেটারি সাহেব শুনছেন, শুনে এখানে আমাদের কেন এই সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পল, এখানে কোনো মতো যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর পরবর্তী সময় এখন 25 লক্ষ টাকা তো আমরা দিচ্ছি, আগে ছিল 5 থেকে আরম্ভ করে 25 এসছে, আমরা লাস্ট টাইমে বাড়িয়েছিলাম 15 থেকে 25। তো এই বিষয়টা দেখবেন, এটা বোধ হয় সিম্পল ইন্টারেস্ট থাকতে হবে, নতুবা তো মুশকিল হয়ে যাবে, কারণ অ্যাসেম্বলি কোত্থেকে টাকা দেবে, সেই জন্য সিম্পল ইন্টারেস্ট থাকতে হয় যাতে অ্যাসেম্বলির কোনো টাকা না লাগে। তো মাননীয় সেক্রেটারি মহাশয় ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি দেখবেন, দরকার হলে কালকেই স্যাটারডে আছে, কালকে তাদের ডেকে যারা এই বিষয়টা ডিল করছে এগুলি দেখুন। ঠিক আছে রতনবাবু, এখানে আরেকটা, আপনি যে আমাদের এমএলএদের যে বেতনটা বেড়েছে, আপনি খালি পেনশনের করুন কাহিনীটা বলুন, আগে কি ছিল এখন কি পেনশন? এমএলএরা আগে কত পেত আর এখন কত পাচ্ছে? আমরা পেনশন আগে পেত এমএলএরা 17,250, আমরা করেছি 34,500। এবং শুধু এটা নয়, যে যত বেশি টাইম হবে পরবর্তী সময় আরো 325 টাকা করে আর প্রত্যেক বছর বাড়বে, এটা দিয়েছে। শুধু এটা নয়, আমরা ফ্যামিলি পেনশন বাড়িয়েছি, এমএলএ এক্স এমএলএ মারা গেল, তার তো স্বামী কিংবা স্ত্রী যেই হোক তাকে আমরা করে দিয়েছি 11,500 ছিল, আমরা করেছি 25,000। এবং স্পেশাল অ্যালাউন্স এক্স মিনিস্টার তাদের ছিল
1440, তাদের আমরা 2880। মেডিকেল ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস XML তে স্পাউস আগে ছিল না, স্পাউস নট অনলি স্পাউস, ডিপেন্ডেন্ট সন এবং আনম্যারিড ডটার তাদেরকে আমরা যুক্ত করেছি এবং এই জিনিসগুলো আমরা অনেকটা করেছি। তো the spouse, wholly dependent son and dependent unmarried or dependent divorced daughter of the ex-member shall be entitled to the medical treatment. এইগুলি কিন্তু আমরা ঢুকিয়েছি, অনেক কিছু দেখাচ্ছি ছিলই না। তো আমরা জানি MLA XML হলে কি হবে, সেও তো রাজ্যের জন্য কিছু কাজ করেছে, সুতরাং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, সেভাবে যতটুকু সম্ভব আমাদের ক্ষমতার মধ্যে আমরা এটা করছি। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। Sir, my admitted star question on 132. 132. 132 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, যে প্রশ্ন এখানে রাখা হয়েছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে অমরপুর পাবলিক লাইব্রেরির নতুন বিল্ডিং নির্মাণ করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, অমরপুর পাবলিক লাইব্রেরির নতুন বিল্ডিং নির্মাণ করার পরিকল্পনা দপ্তরে রয়েছে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ এই বিল্ডিংটি নির্মাণ করা হবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে। Supplementary, sir. অমরপুরের যে বর্তমান যে লাইব্রেরিটা আছে এটা পুরান, একদম অনেক পুরান আগুন, অনেক পুরান বইটই আছে। এই লাইব্রেরির খুব দৈন্য দশা, এটার একদম উপরে যে টিনগুলো আছে সেগুলো এখন সাথে সেগুলো পাঠানো হয়েছে। মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, ওনার যে সদিচ্ছা এখানে প্রকাশ করেছে সেটা হবে। এর সাপেক্ষে যেহেতু এখন যে লাইব্রেরিটা বর্তমানে আছে সেটাকে যাতে মেনটেনেন্স করে বইগুলোকে রক্ষা করা হয় এবং খুব দ্রুততার সঙ্গে নতুন বিল্ডিংটা যাতে করার জন্য ব্যবস্থা করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক মহোদয় বলেছেন যে অমরপুর পাবলিক লাইব্রেরির নতুন ভবন নির্মাণের জন্য একটা জায়গা অলরেডি বরাদ্দ হয়েছে, এটা সত্যি। এবং এই নতুন যে পাবলিক লাইব্রেরি হবে, তো তার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইন আমাদের যে রাজ্যের পাবলিক লাইব্রেরির যে পরিকাঠামো উন্নয়ন বা কেন্দ্রীয় সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের অধীনে এগুলো হয়ে থাকে। তো এর জন্য আমরা 50 লক্ষ টাকা অনুদান সাধারণত দিয়ে থাকে। তো তার জন্য আমরা পাঠিয়েছি, তার অনুমোদন এলে বাকি কাজ নিশ্চয়ই আমরা করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পাবলিক লাইব্রেরি সম্পর্কে আমারও একটি প্রশ্ন রয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে। তেলিয়ামুড়া পাবলিক লাইব্রেরি এমনিতেই খুব জরাজীর্ণ এবং খুব খারাপ অবস্থা রয়েছে, বহু দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য বইয়ের সংস্থান সেই লাইব্রেরিতে রয়েছে। তো ইতিমধ্যে আমাদের মহকুমা আদালত, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট এখানে স্থাপন করা হবে। ভিত্তিপ্রস্তর অলরেডি করা হয়েছে এবং রিনোভেশনের কাজ চলছে। তো এই পাবলিক লাইব্রেরি শিফটিংয়ের জন্য, যেহেতু পুরো জায়গাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য কোর্ট সেটাকে একুয়ার করেছে, তো সেখানে পাবলিক লাইব্রেরিটি স্থানান্তরণের প্রশ্ন আছে। সেই জায়গায় আমাদের নতুন করে লাইব্রেরি নির্মাণ করা এবং এর সাপেক্ষে আপাতত আমরা বইগুলো পুরনো হাসপাতালের একটি কক্ষে স্থানান্তর করার জন্য পিডব্লিউডিকে দিয়ে আমরা একটা এস্টিমেটও করেছি যাতে বইগুলিকে আমরা রক্ষা করতে পারি। তো রাজ্যের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র আবেদন থাকবে আপনার মাধ্যমে তেলিয়ামুড়ার এই সুন্দর পাবলিক লাইব্রেরি যেখানে দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য বই রয়েছে, সেই বইগুলি রক্ষা করার জন্য নতুন একটি পাবলিক লাইব্রেরি যেন করা হয়, সেটাই আমার
নিবেদন। মাননীয় বিধায়িকা যেটা বললেন নিশ্চয়ই আমার গোচরে যেহেতু এনেছে বিষয়টা আমরা দেখব, নিয়ম অনুসারে যা করার সেটা নিশ্চয়ই করব। মাননীয় সদস্য লাইব্রেরি সংক্রান্ত বিষয়ে আমার একটা বক্তব্য আছে। প্রথমত হচ্ছে লাইব্রেরিমুখী আগে সাধারণ মানুষ যেভাবে হতো, এখন সাধারণত লাইব্রেরিমুখী খুব কম হচ্ছে। বই পড়ার মানসিকতা আমাদের প্রত্যেকেরই সেখানের মধ্যে কমছে। এক্ষেত্রে আমি এটা বলবো যে স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের সঙ্গে রিলেটেড যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে এগুলো যদি পাবলিক লাইব্রেরিতে আমরা সরবরাহ করতে পারি এবং আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের যদি মোটিভেটেড করতে পারি তাহলে লাইব্রেরিগুলো অনেকটা প্রাণবন্ত হবে এবং ছাত্রছাত্রীরাও, বিশেষ করে গরিব ছাত্রছাত্রীরা, তারা তাদের রেফারেন্স বইগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারবে। তাহলে এই যে পাবলিক লাইব্রেরিমুখী হওয়া নতুন প্রজন্মের, এটা একটা খুব দারুণ সুযোগ সেখানের মধ্যে তৈরি করা যায়। আমি অনুরোধ করব যে ডিপার্টমেন্ট, মাননীয় মন্ত্রী যাতে এই বিষয়ে একটা উৎসাহ নিয়ে এগিয়ে আসে। বিষয়টা বিবেচনাধীন রইল এবং আপনি আমার সাথে বা আপনি চিঠির মাধ্যমে আমাকে জানাতে পারেন। জানানোর পর আমি যা করার সেটা নিশ্চয়ই আমি করব। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি সারা ত্রিপুরাতে মোট 28টা লাইব্রেরি আছে। এখানে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আপনারা সবাই জানেন, আমরাও যেতাম, এখনও যাই। আর জেলা লাইব্রেরি আমাদের 7টা আছে, মহকুমা লাইব্রেরি 12টা আছে, ব্লক লাইব্রেরি 5টা আছে, রুরাল লাইব্রেরি 2টা আছে, আর টাউন লাইব্রেরি 1টা আছে, মোট 28টা। মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোয়েশ্চেন 1 to 5। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের বিষয়ে রাজ্য সরকারের সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা আছে কি? উত্তর, রাজ্যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের বিষয়ে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সাপ্লিমেন্টারি স্যার, এই রাজ্যে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই রাজ্যের ছাত্রছাত্রীরাই যারা বহিরাজ্যে গিয়ে পড়াশোনা করতে পারে না, দারিদ্রতার কারণে হোক বা অন্যান্য যে কোনো কারণে হোক, তারা এই রাজ্যের বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয় এবং তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে। কিন্তু আমরা নিয়মিত লক্ষ্য করছি এবং আমাদের কাছে অভিযোগ আসছে যে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মর্জিব মাফিক ফিস আদায় করা হচ্ছে এবং ভর্তির ফিস থেকে পরীক্ষার ফিস সমস্ত কিছুতে এবং ডেভেলপমেন্ট ফিস করে বিভিন্নভাবে অভিভাবকদের হয়রানি করা হচ্ছে। যেহেতু তারা আমাদের রাজ্যেরই ছাত্রছাত্রী এবং যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকারা, এবং এই বিদ্যালয়গুলো যেহেতু রাজ্যেই রয়েছে, তাই আমার রাজ্যের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যে রাজ্যের এই বেসরকারি স্তরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফ্রি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার যেন একটা নির্দেশিকা তৈরি করে এবং তার নিয়মিত ভিজিলেন্স রাখে, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তাদের পড়াশোনা শেষ করে জীবনের পরবর্তী পর্যায়ে যেতে পারে এবং অভিভাবকেরও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ছেলে মেয়েদেরকে যাতে সুন্দরভাবে পড়াশোনা করাতে পারে সেদিকে যেন তিনি নজর দেন, সেটা আমার অনুরোধ থাকবে। অধ্যক্ষ মহোদয়, রাজ্যে বেসরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব আর্থিক ব্যবস্থার মাধ্যমে চলে। ওই যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটিও কর্তৃপক্ষ নিজস্বভাবে সম্পন্ন করে। তবে কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ যদি আসে, নিশ্চয়ই উচ্চশিক্ষা দপ্তর খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। মাননীয় স্পিকার স্যার, ওয়ান সাপ্লিমেন্ট। জাস্ট এ মিনিট, আপনি করুন, কারণ
টাইম কিন্তু আর 1-1.5 মিনিট আছে। এখানে আপনাদেরই আমাদের শ্রীমতী স্বপ্নাদের বলবো মহোদয়ের কোশ্চেন আছে, আমার ওকে সুযোগ দিতে চাই আর কি। টাইম কিন্তু জাস্ট আর 1-1.5 মিনিট, আপনি সঙ্গে বলেন বলে দিই। If you want, you can extend by 5 more minutes. আচ্ছা আপনি বলুন প্লিজ। So this question raised by honorable MLA is beautiful question. এটা আমারও এই ধরনের একটা প্রশ্নের ইচ্ছা ছিল, but I could not submit that. এটা উচ্চ শিক্ষা দপ্তরেই না, রাজ্যে অনেকগুলো স্কুল হয়েছে, প্রাইভেট স্কুল, যে যার ভাবে দে আর টেকিং দি ফিস। আমি এটা বলবো না যেটা বেসরকারি স্কুলকে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট কন্ট্রোল করুক, আই এম নট টেলিং দ্যাট, বাট দেয়ার আর সার্টিন ফি আইটেম। ফিজ নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যখন এদের ফি নেওয়ার যে রসিদগুলো আসে, at that time they have different items. কিছু আইটেমে গভর্নমেন্ট ক্যান কন্ট্রোল। এখন ওই স্কুলে বিল্ডিং তৈরি হবে এবং ডোনেশন চাইছে, দেয়ার উই মে নট কন্ট্রোল। কিন্তু উমাকান্ত স্কুলে যারা পড়াশোনা করবে, সেম গ্রুপ অফ পিপল মে স্টাডি ইন হোলি ক্রস স্কুল, ডন বস্কো স্কুল, একই রাজ্যে, একই দেশে, একই শহরে, and even among the private schools, হোলি ক্রসে একটা স্ট্রাকচার, ডন বস্কোতে আর একটা স্ট্রাকচার, প্রাইভেটের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচার নিয়ে যে যার ভাবে পাচ্ছে এরা ফিটা নিচ্ছে। তাতে কি হচ্ছে, দেয়ার আর মেধাবী স্টুডেন্ট, গরিব ঘরের অনেক বুদ্ধিমত্তা নিয়ে চলে এই সমস্ত ছেলে মেয়েরা, দে ক্যানট স্টাডি ইন গুড স্কুলস বিকজ অফ দিস ফি স্ট্রাকচার। এটার প্রতি সরকারের একটা নিয়ন্ত্রণ আনা, ইভেন ফর দি স্কুলস অলসো ইট ইজ রিকোয়ার্ড। এটা না হলে এনি প্রাইভেট স্কুল, আপনি বিশ্বাস করেন যে একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের যা মাসিক খরচ, দেখা যায় একটা নার্সারি স্টুডেন্টের সেই খরচ প্রত্যেক মাসে। ওয়াই ইজ দিস গোয়িং টু হ্যাপেন? ঠিক আছে, এইটার উপর মাননীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন যে এই ব্যাপারে কি করা যায়। মাননীয় স্পিকার স্যার, জাস্ট 2 মিনিট। না আপনি দেখুন আমি কি বলছি, আপনি কথাটা শুনুন। টাইম কিন্তু ওভার, শুধু স্বপ্নাদের বললাম ভিউ আমার দেখে আপনি একটা সুযোগ দিতে চাইছেন। এটা ইম্পর্টেন্ট ছিল এডুকেশন নিয়ে, যেহেতু কথাটা হচ্ছিল। টাইম যাচ্ছে কিন্তু, টাইমটা যাচ্ছে কিন্তু, তাহলে টাইম যাচ্ছে কিন্তু। জাস্ট 2 মিনিট পর্যন্ত দিতে পারবেন না মাননীয় স্পিকার স্যার? 2 মিনিট 3 মিনিট 2 মিনিট জাস্ট আমি প্রশ্নটা বলছি তো বলুন। গত বিধানসভার অধিবেশনে 2টা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিলটা পাস হয়েছিল, সেইখানে আমি দাঁড়িয়ে বলতে চাইছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে ফি স্ট্রাকচার, সেখানে ফি স্ট্রাকচারের কথা বলা হয়েছিল যে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে বা একটা দুটো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সেখানে কিনা বলে ফি স্ট্রাকচার তারাই যেন ডিটারমিনেশন করে, নির্ণয় করে, সেই অধিকার ওই বিলে দেওয়া হয়েছিল। সেই দিনে আমি দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম যে অন্তত ফি স্ট্রাকচারের ক্ষেত্রে রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণের যে ক্লজটা দরকার ছিল সেই ক্লজটা রাখা হোক, কিন্তু সেই দিনে সেটাকে নাকচ করা হয়েছিল। আজকে যেহেতু এই বিষয়টা উঠেছে, যতটা বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের রাজ্যে আছে, সেইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ফি স্ট্রাকচার থেকে অন্যান্য যে সংযুক্ত বিষয়গুলি আছে সেইগুলিকে নিয়ে একটা নতুন আইন তৈরি করা হোক। তাদের এটা থাকুক, তাদেরকে আপনারা দিয়ে দিয়েছেন, অন্যান্য স্টেটে এটাই করা হয়েছে। তাদের জন্য যে বিলটা পাস হয়ে গিয়ে আইনে তৈরি হয়েছে, সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আবার আরো একটি আইন তৈরি হয়েছে। সেই আইন তৈরি করার জন্য আমি প্রস্তাব রাখছি এই অগাস্ট হাউসে। ধন্যবাদ।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের বিরোধী দল নেতা এবং আরেকজন মাননীয় সদস্য যে প্রস্তাব রেখেছেন, নিশ্চয়ই এগুলো আমরা কিন্তু সবাই এগুলো ফিল করি, এরকম না আমরা ফিল করি না। কিন্তু প্রাইভেটের বিষয়টা কিন্তু একটু অন্যরকম, বেশি টাইটও দেওয়া যাবে না, আবার মানে নিয়ন্ত্রণ করা যাবে না, আবার ওরা ওদের মধ্যে যদি চলে তবে বাইরের থেকে কিন্তু আসবে, ইনভেস্টাররা আসবে, এসব করবেই ওরা। কিন্তু যদি দেখা যায় অ্যাক্সেস হচ্ছে কোনো জায়গায় কোনো বিষয়ে, নিশ্চয়ই এগুলো কিন্তু আমরা দেখব, এগুলো আমাদের নজরে আছে এবং দরকার পড়লে বিষয়টা আবার আমরা খতিয়ে দেখব, সবাইকে নিয়ে বসবো, কথা বলবো এবং কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ আসে যে ওখানে অ্যাক্সেস হচ্ছে, নিশ্চয়ই সেগুলো দেখব। মাননীয় একদম শেষ, কিন্তু তবু যেহেতু উনি নতুন এসছেন, মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেব মহোদয়া। মাননীয় স্পিকার, admitted question number start 157. মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন এক হচ্ছে, মান্দায় আরডি ব্লকের অন্তর্গত বুড়াকাই ডিসি মডেল ভিলেজে সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর হচ্ছে, মান্দায় আরডি ব্লকের অন্তর্গত বুড়াখা এডিসি মডেল ভিলেজে সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ বলে আশা করা যায়? যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, কাজেই এই পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্নে আসে না। প্রশ্ন 3, না থাকিলে তার কারণ। জিরানিয়া সাব ডিভিশনের 2টি সরকারি উত্তর 2টি সরকারি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, সরকারি সাধারণ ডিগ্রি কলেজ কুমলুং এবং সরকারি সাধারণ ডিগ্রি কলেজ পুরাতন আগরতলা। এই কলেজগুলোতে বুড়াগাঁয় ডিসি মডেল ভিলেজ সহ ওই অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করার মতো সমস্ত সুযোগ সুবিধা আছে। তাই নতুন করে একটি সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের পরিকল্পনা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আপাতত নেই। Supplementary, sir. माननीय मुख्यमंत्री सामानि अबनरक साइन सानाय मानदाय विधानसभा एलाकाओ गोरिब बिग्रा बेलाय गोबां फाइ फरायनानै यां जिरायनायाव गारि गाय फायनानै नांगौ आगरतला फायना हंखायबो खमनो फायना हंखाबो যদি ডেভেলপनि बागै नाय যদি मानदाय एलाकाओ যদি कलेज कासा रिखांखाय एलाकानि बररक परिनानि सुबिदा आंनाय शुधु परिनानिया आरो इनि डेभेलपनि बागै नाय गय फालनाय रक दुकान दिनाय रक अबनि बागैबो सुबिदा आंनाय अबनि बागै मानदाय एलाकाओ कासा डिग्री कलेज दंखांखाय मानदाय एलाकानि बररक परिनानि सुबिदा आंनाय अबनि बागै सामानि हामबाय। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা যে প্রস্তাবটা রেখেছে এটা বিবেচনাধীন রইল। তবে ওনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে মান্দাই আরডি ব্লকের অন্তর্গত বুড়াগাঁ ডিসি মডেল ভিলেজের অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা সমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ ডিগ্রি কলেজ কুমলুং এবং নিকটবর্তী সরকারি সাধারণ ডিগ্রি কলেজ পুরাতন আগরতলা কলেজ দুটিতেই কলা পাস এবং অনার্স দুটোই আছে ওখানে, ওই বিভাগে প্রতি সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে। উক্ত কলেজের দুটিতে গত বছরও ওই অঞ্চলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পরও অনেক আসন খালি না। কাজেই যদি দেখা যায় যে পরবর্তী সময়ে ওখানে আরও সেই স্টুডেন্টের বেশি পরিমাণে দেখা যায়, নিশ্চয়ই বিষয়টা আমি দেখব। এখন প্রশ্ন শেষ হলো স্যার, কে বলবেন? করবুকেও সেম অবস্থা, পুরা বিধানসভা এবং করবুক সাব ডিভিশনের মধ্যে ওইখানে ডিগ্রি কলেজের কোনো এখনো নামগন্ধ নেই। আমি জানতে চাইব আগামী দিনে মাননীয় যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে যিনি ভারপ্রাপ্ত, ওনার কোনো সিদ্ধান্ত বা আগামীতে আছে কিনা? থ্যাংক ইউ। আমাদের ইচ্ছে আছে আরও ডিগ্রি কলেজ যাতে
বাড়ানো যায় তবে নিশ্চয়ই দেখবো বিষয়টা। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলি এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নপত্রগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড করছি, মাননীয় সদস্য বিষয়টি উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়টি হচ্ছে ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচলাবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে তিনি পরবর্তী সময় তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটি প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি প্রদান করব। এখন এই মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়ান কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভাপতি অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। আমার বিষয় হচ্ছে স্যার রিগার্ডিং রিকগনাইজেশন অফ কাউব্রু ল্যাঙ্গুয়েজ সিলেবাস in the government school of Tripura for the interest of Bru speaking student in Tripura. আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স নোটিশটিও আমি আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি প্রদান করব। এখন এই মাননীয় সদস্য শ্রী শম্ভুলা চাকমা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সটি হচ্ছে মনোয়াদি ব্লকের অতিরিক্ত কর্মচাপ হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ছামনু বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত হালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয় বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 13 জুলাই এই হাউসে আমি বিবৃতি দিতে পারি। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববরা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটা তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 12 জুলাই এই হাউসে বিবৃতি দেব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। নোটিশটি বিষয়বস্তু হল রাজ্যে ফরমালিন যুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তর নিরবিচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আরো কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্সের দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী সময়কে তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটু কনফিউশন রয়েছে, সাবজেক্টটা ফুড ডিপার্টমেন্টের হবে না হেলথ ডিপার্টমেন্টের হবে। তো আমরা একটু আলোচনা করে আগামী 13 তারিখ এই উত্তর আমরা প্রদান করব। আইদার আপনি না হলে নাকি আলোচনা হেলথ দপ্তর দেবে, না হয় আমি দেবো, একটু আলোচনার ব্যাপার রয়েছে। ওকে, আমরা 13 তারিখ এই রিপ্লাই দেব। ঠিক আছে। তৃতীয় নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল কল্যাণপুরের অগ্নি নির্বাপন কেন্দ্রের বিল্ডিংটি প্রয়োজনীয় সংস্কার মেরামত করার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের অধীন ব্র্যাকেট অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। আমার তো একটা নোটিশ ছিল, এটা আইসে না, যাতে মানে নাই শুধু মানে তিনটেই তো এক জায়গায়। আরে আইসে না, সবাই আপনি সিনিয়র মানুষ, শুধু হয়তো তৈরি হয়ে গেল আবার একটা বাদানো বাদান হয়তো আমার চিন্তিত ব্যবধান আছে। হ্যাঁ না, তিনটে মধ্যে একটা পেয়েছেন আপনার কল্যাণী সাহারায়, একটা পেয়েছেন পিনাকি দাস চৌধুরী, একটা অনিমেষ বাবু। হ্যাঁ ঠিকই তো আছে। একটা পেয়েছে বিরোধী দল, দুটো পেয়েছে শাসক দল।
নীরজ বাবু অডিও পাইছে তো কল এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ বিবৃতি দেওয়ার মধ্যে অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আমি দৃষ্টি আকর্ষণী নোটিশটি প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি দেব। Laying of papers on the table on the house. মাননীয় স্পিকার, পরবর্তী বিজনেস যাওয়ার আগে আমার মনে হয় entire house will agree upon the fact that এখানে একটা condolence মণিপুরি's party প্রচুর লোক মারা গেছে, আমরা ওদের প্রতি একটা কন্ডোলেন্স এবং ওখানে যে শান্তি ফিরিয়ে আনার জন্য একটা প্রস্তাব আমরা এপিল আমরা রাখতে পারি কিনা। One of our sisters state is burning. I think lots of people have died out of this ethnic violence. We should make an worship, first of all, condole the deaths and make an appeal. First thing, এখানে রেল দুর্ঘটনা হয়েছে, আপনার কুমারঘাটের ব্যাপারটা নিয়ে হয়েছে, আমার মনে হয় we cannot avoid that এবং এটা ইমিডিয়েট আজকেই যেন আমরা হোক না বিজনেসগুলো চলুক, কিন্তু মেয়েটা সেক্রেটারি ক্যান মেক ইট রেডি, আমার মনে হয় এটা করাটা উচিত। আমার মনে হয় if the leader of the house and the opposition leader agrees upon this is আমার প্রস্তাব দিলাম। I think everybody, there is no objection from anyone, any quarter, I suppose. আলোচনা ঠিক আছে। অন্য রাজ্যের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ব্যাপারে ত্রিপুরা বিধানসভা সিদ্ধান্ত নিতে পারে কিনা আই এম ইন ডাউট। সুতরাং একটু আপনি হাউস যখন শেষ হবে একটু বসে করুন, বসে আলোচনা করুন, করে যদি হয় এরকম তো আমরা আগেও লিখি না, এটা আলাদা আগেও যদি দেখা যায় পারবে। আপনি ঘোরার মতো লোক না, আপনি ছিলেন বিরোধী, আমি ছিলাম এখানে জম্মু এন্ড কাশ্মীরে। ঠিক আছে, জম্মু এন্ড কাশ্মীরে বহুবার বাজেট স্পিচে, আমি তো আজকে আশা করেছিলাম যে বাজেট স্পিচে আজকে তো হাউস শেষ হচ্ছে না, ওখানেও নেই কন্ডোলেন্স, আজকে হাউস শেষ হচ্ছে না, তো ভেবে চিন্তে সিদ্ধান্ত করুন সুদীপ বাবু। এখন এটা হচ্ছে আম ভারতীয়দের মন কি বাত, আম ভারতীয়দের জৈনক ব্যক্তির মন কি বাতের মধ্যে মণিপুর নাও আসতে পারে, কিন্তু এটা আম ভারতীয়দের মনের কথা যে let us condole, let us stand beside, let us make an appeal for to maintain peace and tranquility. অন্য অনেক ব্যক্তির মন কি বাতের মধ্যে নাও স্থান পেতে পারে। এখন যদি এই হাউসের মধ্যে লোকদের মধ্যে স্থান না পায় ঘটনা হবে। আমরা আমার মনে হয় যতটুকু আমি মনে পড়ে জম্মু কাশ্মীরের ব্যাপার যেটা যারা মারা গেছে তাদের প্রতি বোঝাই করেছি। শুনুন না, যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি একটা শব্দ বলছিলেন, এখান থেকে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ব্যাপারে ত্রিপুরা বিধানসভা আরেকটা না, এটা দেখুন, দেখে নিক, সাথে সাথে যদি এটা আসলে ঠিক আছে, ঠিক আছে, এটা আসলে সাথে সাথে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে যে আমাদের চিফ মিনিস্টার ওইখান থেকে যে আমাদের রাজ্যের মানুষগুলিকে এনেছে, এটার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ পাওয়ার মতো নিশ্চয়ই ব্যাপার আছে, তো স্পেশাল ফাইল করে এনেছে, এটাও আসতে। সুতরাং একটু ভেবে চিনতে দিয়েছেন। আজকে তো শেষ দিন না, তো সেই আজকে শেষ দিন না, যেটা বলতে চাইছিলাম আপনাকে, আলোচনা হোক, বিবেচনা হোক, নিশ্চয়ই আজকে শেষ দিন না, এবং আজকে আনতে হবে, হলে হবে, কি আছে, কম্পালশন নেই তো। না না, আপনারা অ্যাকসেপ্ট, আপনারা শুনলাম, ঠিক আছে শুনলাম, দেখা যাক আলোচনা করে। স্যার এটা একটা হিউম্যানিটেরিয়ান আপিল, এখানে তো আমরা কাউকে তো দোষারোপ করছি না, একটা জেস্চার, একটা স্টেট থেকে যাবে, আমরা দেওয়ানে আমরা এই রেজলিউশনটা নিচ্ছি। স্যার কি হার্ম, এতে তো কোনো হার্ম হওয়ার কথা নয় স্যার। হার্ম না, সুদীপ প্রস্তাবটা তো একটা জিনিস এখানে মেবি অনারেবল মিনিস্টার যখন বলছিলেন যে আমরা এই হাউসের থেকে অন্য একটা স্টেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি কিনা, ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ সিদ্ধান্ত। যদি আমরা এখানে দাঁড়িয়ে ইফ অল অফ আস উই স্ট্যান্ড অ্যান্ড প্রে ফর দেম, হোয়াট ইজ রং? আমরা সবাই পিস চাই সেখানে। ইট ইজ that the prayer we are making, we are not telling them okay arrest karo, okay hi karo, এদেরকে ফেভার করো, we are not going to tell them that
peace should prevail in that state. এটা কি আছে? এটা আলোচনা করাই যায়। করব। এখন আলোচনা করব laying of papers on the table on the house. Now the business before the house, laying a copy of it, the annual report of the Tripura Police Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services within bracket removal of difficulties order 2022. And number 3, the flow fund to Panchayati Raj institutions and TTAADC area bodies for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned annual report, order and flow of fund on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of each. Number 1, the annual report of the Tripura Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services Removal of Difficulties Order 2022. Number 3, the flow fund to Panchayati Raj institution and TTADC area bodies for the year 2023-24 on the table of the House. Now the business before the House, laying a copy each of the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the year 2018 and 19 and 2019 and 20 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power, etc. Department to lay a copy each of the above mentioned annual report on the table of the House. Speaker, sir, I hereby give notice of my intention of lay on the table of the Tripura Legislative Assembly, Tripura Electricity Regulatory Commission's the annual report for the year 2018-19 and 19-20 as required under Section 105 of the Electricity Act 2003. Now the business before the House, laying a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 31/05/2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance, etc. Department to lay a copy each of the above mentioned notifications on the table of the House. Honorable Speaker, sir, I would like to lay a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, the Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 13/5/2023 on the table of the House. Now the business before the House, laying a copy of the separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation within bracket TRTC for the year ending 31st March 2018 and 31st March 2019 and 31st March 2020 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Transport etc. Department to lay a copy of the above mentioned audit reports on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation (TRTC) for the year ended 31st March 2018, 31st March 2019, and 31st March 2020, as required under Section 33 within bracket 4 of the Tripura Road Transport Corporation Act 1950. Honorable members are requested kindly to collect the copies of the annual report order, flow of funds, notification and audit reports from the notice office of the Tripura Legislative Assembly. সরকারি বিল উত্থাপন সভার পরবর্তী কার্যসূচি হল the Tripura State Goods and Service Tax 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of the 2023 উত্থাপন। আমি এখন মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Service Tax 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of 2023 on the table of the House.
এখন মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা স্টেট গুডস and Services Tax within bracket 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of the 2023 সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলবেন, এই প্রস্তাবের বিপক্ষে যারা তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভা সর্বসম্মতিক্রমে এই অনুমতি যে কাজে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যদের অনুরোধ করছি। এখন প্রাইভেট মেম্বার্স রেজুলিউশনস, সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার রেজুলিউশন। আজকের কার্যসূচিতে 2টি প্রাইভেট মেম্বার রেজুলিউশন রয়েছে। এই 2টি রেজুলিউশন এনেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় এবং মাননীয় সদস্য শ্রী মতি স্বপ্না দাস পাল মহোদয়া। পর্যায়ক্রমে 2টি মাননীয় অধ্যক্ষ, আমাকে পড়তে দিন। কে বললেন? এই যে প্রাইভেট মেম্বার্স বিল, জাস্ট এ সেকেন্ড, আমি পড়ে নিই তারপরে বলবেন। জাস্ট এসব আলোচনা হবে। আমি এখন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারকে অনুরোধ করছি ওনার নিজের উত্থাপন করার জন্য। বলুন সুদীপ বাবুর আগে বলুন কি বলছিলেন। মাননীয় একটু সুদীপ বাবু একটু জাস্ট এক মিনিট। প্রাইভেট মেম্বার বিলস রেজলিউশনের জন্য আমি একটা প্রস্তাব জমা দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে এই বিলটা এই প্রস্তাবটা কি বলে একটা ভেগ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ভেগ VAGUE, অস্পষ্ট বা পুরোপুরি প্রকাশ করে না, কিন্তু এটা তো মনে হয় না। তো এটা এই যে বিষয়টার জন্য প্রাইভেট মেম্বার রেজলিউশন সাবমিট করা হয়েছিল, সেই বিষয়ে আগেও কিন্তু এই পবিত্র হাউসে ডিসকাশন হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু এইবারে এটাকে প্রত্যাখ্যান করা হলো। তো এইটা প্রত্যাখ্যান না করে, সংশোধনী না করে হলেও এই হাউসে এই প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেটা আমি জমা দিয়েছি সেটাকে বিবেচনা করা হোক। এখানে ওনার যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে কেন এটা প্রত্যাখ্যান হলো, the rules are shown here, rule 76 and 78(1). এখানে in 78(1) বলছে it shall be clearly and precisely expressed. I think it is precise and it is clearly expressed. কোনো প্রশ্নই ওঠে না যে how this 78(1) has been applied. কারণ যারা ইংরেজি পড়তে পারেন এবং বুঝেন, you just see how he wrote. The assembly is of opinion that the present Tripura Tribal Areas District Council, having contiguity along with the other tribal areas, be elevated to Tripuran state under Article 2 and 3 of the Constitution of India for the historical reasons for their survival and existence. এটার মধ্যে কি ক্লিয়ারিটি নেই, I don't understand. আরো একটা এখানে যে রুলসটা দিয়েছেন 76-এ আপনারা বলেছেন যে having no urge, request or action to call attention of the government for consideration. ঠিক আছে, এখানে বাকি দুটো যে ইয়েটা এনেছেন প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, এখানে লেখার যে কায়দাটা হলো ত্রিপুরা বিধানসভা প্রস্তাব করছে যে কেন্দ্রীয় সরকার এটা পাস করুক, সামথিং লাইক দ্যাট রিকোয়েস্ট। ঠিক আছে, এটা রিকোয়েস্ট হলো না, স্টিল ইন 76 let it be a message. এখানে তো আছে বলছে যে or convey a message. It could have been treated as a message to all of us. Okay, and ঠিক আছে, বিউটিফুল আনসার পেয়ে গেলাম যে কার কাছে, ফ্যান্টাস্টিক। এখন অনেক সময় আমরা দেখেছি
ইভেন আই ওয়াজ অলসো 5 years ইন দি অ্যাসেম্বলি। এই ধরনের ল্যাঙ্গুয়েজের প্রবলেম যদি থাকে ইভেন ইন দি কোয়েশ্চেন, এটা জানানো হয় যে মাননীয় সদস্য আপনার এই কোয়েশ্চেনটার মধ্যে ল্যাঙ্গুয়েজের ভুল আছে, একটু সংশোধন করে দিন। হি কুড হ্যাভ বিন গিভেন দ্যাট অপরচুনিটি টু মডিফাই। জাস্ট কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছে, এই কথা নেই বলে এটাকে প্রত্যাখ্যান করা হলো। হি কুড হ্যাভ বিন ইনফর্ম। এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি নিজেই জানেন, ইন দিস হাউস সো মেনি সাচ মডিফিকেশন হ্যাপেন। গত 5 বছরও নিশ্চয় হয়েছে কোনো না কোনো সদস্য এই ধরনের প্রস্তাব আনতে গিয়ে ল্যাঙ্গুয়েজের যখন প্রবলেম হয় তখন এটাকে সংশোধন করে আনা হলো। সো মাই রিকোয়েস্ট ইজ টু দি হাউস, টু মাননীয় স্পিকার, উনাকে ওই ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা এটাকে সংশোধন করে আবার এটাকে সাবমিট করার একটা সুযোগ দিই। দ্যাটস ইট। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজুলেশন প্রস্তাব। এটা চিন্তা ভাবনা করি, তারপরে বিবেচনা করবো। কারণ চট করে আনসার দেওয়া যায় না, বিশেষত বাবু আপনি নিজেও জানেন। মানে ইয়েস অন্য আপনারাও তো একটা প্রসিডিংস দেখবো, চিন্তা করবো, বিবেচনা করবো। ওইটাই স্যার, ওটা বলেন। বললামই তো। ঠিক আছে, বলুন সুদীপ বাবু। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজুলেশনের প্রস্তাব রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত দ্য কনস্টিটিউশন (1 to 5) অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাশ করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমি যে প্রাইভেট মেম্বার রেজুলেশন এনেছি সেটা শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের স্বার্থেই খুবই জরুরি। 1950 সালে সংবিধান গ্রহণের সূচনাতেই এই অঞ্চলের অধিবাসীদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে, বিশেষ করে তাদের জমি, ভাষা, কৃষ্টি ইত্যাদি সুরক্ষার স্বার্থে 6ষ্ঠ তহসিলের প্রবর্তন হয়েছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র আসাম রাজ্যের জন্য। সেই মোতাবেক অবিভক্ত আসাম রাজ্য, মেঘালয় এবং মিজোরাম রাজ্য গঠিত হবার আগে এই আইন মোতাবেক গারো, খাসি, জয়ন্তিয়া, এসসি হিলস, চাকমা, গারো এবং কার্বি আংলং ইত্যাদি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয়েছিল। 1978 সালে রাজ্যে ব্রাহ্মণ সরকার গঠিত হবার পর দীর্ঘ আন্দোলনের ফসল হবে 1982 সালে প্রথম 7ম তহসিল মোতাবেক পরবর্তী সময়ে 1985 সালে সংবিধান সংশোধনী করে 6ষ্ঠ তহসিল মোতাবেক বর্তমান ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC এর সৃষ্টি হয়েছিল। TTADC গঠনের পর গত 4 দশকে আমাদের রাজ্যের আদিবাসী অংশের জনগণের অনেক উন্নতি ঘটেছে, কিন্তু বর্তমান সময়ের নিরিখে সেটা যথেষ্ট নয়। সেই আক্ষেপ থেকেই আমরা বামপন্থীরা গত 2.5 দশকের বেশি সময় ধরে সংবিধান সংশোধন করে TTADCর হাতে আরও ক্ষমতা এবং অর্থ প্রদানের জন্য লড়াই করে আসছি। এতদ উপলক্ষে বিগত ব্রাহ্মণ সরকার এবং এই বিধানসভা থেকে অসংখ্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের বক্তব্য সাড়া দিয়ে শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যের 10টি এডিসির ক্ষমতা বৃদ্ধির জন্য গত 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দ্য কনস্টিটিউশন 125 অ্যামেন্ডমেন্ট বিল 2019 লোকসভায় পেশ করেছেন। গত 4 বছর এটা নিয়ে বহুবার
পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ত্রিপুরা রাজ্যে সমস্ত স্টেক হোল্ডার এটা নিয়ে মতামত ব্যক্ত করেছে, কিন্তু এই বিল কোনো অজানা কারণে পেন্ডিং করে আছে। আমার এবং আমাদের বেঞ্চের প্রস্তাব, এই প্রস্তাবটি হুবহু আমি যেভাবে উত্থাপন করেছি তা পাশ হোক। আমি আশা করি ট্রেজারি বেঞ্চ এবং আমাদের বিরোধী পক্ষের বন্ধুরাও এই প্রস্তাবের রায় দিয়ে সর্বসম্মতিক্রমে পাকা করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব ঐক্যবদ্ধ বার্তা পাঠানোর জন্য সায় দেবেন। ধন্যবাদ স্পিকার। এই সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা রাখবেন শ্রী সমুলাল চাকমা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় একটা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এনেছেন আমাদের এই পবিত্র হাউসে। এখানে উনি, আমরা প্রথমে আমি বলতে চাই, আমরা সবাই অবাক যে উনি যে পার্টি থেকে বিলং করেন সেই পার্টির হয়ে অন্তত আমরা ভাবতেও পারিনি যে উনাকে শিখিয়ে দিয়ে এই কথাটা বলানো হবে। প্রথমে কেন এই কথাটা বললাম তার কারণ, আমরা এর আগে জানতাম ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ব্যাপারে এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য সেই দাবি বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে এই কনস্টিটিউশন ইন ব্র্যাকেট 125 অ্যামেন্ডমেন্ট যে বিলটা, সেই বিলের ব্যাপারে যখন প্রস্তাব পাঠানোর জন্য প্রপোজাল আসতো, তখন তৎকালীন বাম দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওনারা প্রত্যেকটা বিষয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট দিয়েছিলেন। কি রকম নেগেটিভ রিপোর্ট? ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কি আর্থিক ক্ষমতায়ন দরকার, আরো বেশি করে ফান্ডিং এর কি বেশি দরকার? সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য থেকে ওনারা উত্তর পাঠিয়েছিলেন না। ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সিট সংখ্যা, অর্থাৎ এমডিসিদের যে সিট সংখ্যা বর্তমানে 28+2 30, সেই সংখ্যা তাকে কি বৃদ্ধি করা দরকার? ওনারা পাঠিয়েছিলেন না। এইভাবে প্রত্যেকটা বিষয়ে ওনারা না 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 অর্থাৎ নেগেটিভ রিপোর্ট ওনারা পাঠিয়েছিলেন বারে বারে। আর বর্তমানে উনি যে বিষয়টা তুলেছেন, এখানে আমি একটা জানি না উনি জানেন কিনা, আমি পবিত্র হাউসকে জানাতে চাই যে আমাদের 2018 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, সেই সরকার গঠনের পর প্রথমবারের জন্য নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে, নাকারাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে সকারাত্মক মন মানসিকতা নিয়ে কেন্দ্র সরকারের কাছে সেই বিলের উদ্দেশ্যে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবে যে সমস্ত বিষয়গুলো ছিল আমি পরে বলছি, সেই প্রস্তাব পাঠানো হয় 2019 ইংরেজির নভেম্বর মাসের 28 তারিখ। একটু খবর নিয়ে দেখবেন, আপনার জানা নেই সম্ভবত। তো বলেছিলেন কি কারণে সেখানে পেন্ডিংটা আছে কি না সেটাও বলছি আমি। এই বিলটা প্রস্তাবনা পাঠায় আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখন কোন কোন বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল সে ব্যাপারে আমরা যদি আসি, যেমন বিলের প্রস্তাবিত বিষয়ের মধ্যে ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল, এরপরে আঞ্চলিক পরিষদ, এ ধরনের পরিষদ বাড়িয়ে সেগুলো হতে যাতে ইলেকশন করা যায়, নির্বাচন করা যায় রাজ্যপালকে দিয়ে বা নির্বাচন কমিশনকে দিয়ে, রাজ্য নির্বাচনকে দিয়ে। এর মধ্যে আমাদের সরকার আরো একটা সংশোধনী দিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে কি ব্লক কাউন্সিল গঠন করার প্রস্তাব, যেগুলো তৎকালীন সময়ে বাম সরকারের যে প্রতিনিধিরা ছিলেন ভাবতেও পারতেন না, আজকে মায়া কান্না কাঁদছেন
এই সমস্ত বিষয়গুলো এনে, অর্থাৎ সিম্পিটি পাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কাছ থেকে। এই সিম্পিটি আপনারা আর পাবেন না, চিন্তা ভাবনা করবেন না। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা। এই বিষয়ে আমাদের যে সরকার 2018 ইংরেজিতে গঠিত সরকার, এবারে দ্বিতীয় সরকার আমাদের প্রথমবারের যে সরকার ছিল, সেই সরকারের সময় আমরা সেই প্রস্তাবের উপরে আমরা কি পাঠিয়েছিলাম, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার প্রস্তাব। দেখুন, অর্থাৎ পজিটিভ মানসিকতা, সকারাত্মক মানসিকতা, সকারাত্মক চিন্তা ভাবনা। এরপরে এই যে 30 জন থেকে কত সংখ্যা বাড়ানো যায়, আপনারা তো বলেছিলেন না লাগবে না, কিন্তু আমরা কি পাঠিয়েছিলাম 2019 ইংরেজিতে 50 জন সদস্য থাকার প্রস্তাব। অর্থাৎ এডিসিতে বর্তমানে যে সংখ্যা, সেই সংখ্যা থেকে বাড়িয়ে 50 জন করা হবে। 50 জনের মধ্যে নির্বাচিত হবেন 3 জন মহিলা এবং 3 জন মহিলা সহ 6 জন সদস্য হবেন রাজ্যপাল দ্বারা নমিনেটেড, মনোনীত, আর বাকিরা হবেন ইলেক্টেড। এই বিষয়ে তো আপনারা চিন্তা ভাবনাই করেননি। আর আজকে মায়া কান্নার জন্য, সিম্পিতি পাওয়ার জন্য এই ধরনের প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনেন, অসুবিধা নেই, আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টা হচ্ছে এখন আপনাদের জনগণের সাপোর্ট নেই, তার জন্য ওইটা বাড়ানোর জন্য একটু চেষ্টা করছেন, এটা হবে না। এরপরে এখন আমরা জানি এডিসিতে যে কোনো এমডিসি যখন দলত্যাগ করেন, অর্থাৎ নিজের নির্বাচিত দল থেকে অন্য দলে চলে যান, তখন কি হয়, তার কোনো অ্যান্টি ডিফেকশন রুল অ্যাপ্লাই হয় না। সেই রুলটাও যাতে এডিসিতে অ্যাপ্লাই হয়, তার জন্য রাজ্য সরকার প্রস্তাব পাঠিয়েছে। এবারে এই রুল, এই বিলের প্রস্তাব আমরা জানি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যসভা আমাদের যে উচ্চকক্ষ, সেখানে তোলা হয়েছে। সেখানে যে একটা কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স, তার কাছে পাঠানো হয়েছে। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিংজির নেতৃত্বে সেটা হয়েছিল। 6 ফেব্রুয়ারি 2019 ইংরেজিতে সেটাই সেখানে উত্থাপন করা হয়েছিল। আমাদের প্রাক্তন কি এমপি মহোদয়, উনি হাসছেন আমার কথা শুনে, হয়তো বা চিন্তা ভাবনা করছেন কি বলতে জানছে না, হয়তো বলতে পারেন, উনি তো দক্ষ সম্পন্ন ব্যক্তি। হ্যাঁ, আমরা তো নতুন, আমরা জানি না। তারপরেও আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেই চিন্তা ভাবনাগুলো আমাদের সরকারের দ্বারা আমরা দিল্লিতে পাঠাতে সক্ষম হয়েছি। কিন্তু আপনারা সব কিছু বোঝার পরেও সেই জিনিসটা আপনারা করতে পারেননি। তো সেটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা পারিনি। আর বর্তমান সরকার সেটা করিয়ে দেখিয়েছে, এই ধরনের একটা সকারাত্মক প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে। এখন যেহেতু এই রাজ্যসভার সেই স্ট্যান্ডিং কমিটির দ্বারা রাজ্যসভার কাছে সেটা বিলটা, তো সেখান থেকে যখন কেন্দ্রীয় সরকারের কাছে না যাবে ততক্ষণ অবধি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। কেন নিচ্ছে না, তার কারণ এখানে ত্রিপুরা রাজ্যের কথা শুধু একা আসছে না, এখানে আসাম, মেঘালয়া, মণিপুর, ত্রিপুরা, এই 4টি রাজ্যের কথা আসছে। যেমন আসামের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত আইনের বিষয়ে একটা এই কার্বি আংলং এবং দক্ষিণ কাছাড় যে ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেখানে ভূমি সংক্রান্ত আইন প্রণয়নের ব্যাপারে তাদেরকে এক্সট্রা পাওয়ার দেওয়ার ক্ষেত্রে আসাম সরকার একটা প্রস্তাব রেখেছিল যে বাদ দেওয়ার জন্য তাদেরকে। তো এই কমিটির প্রস্তাবনাতে বলা হয়েছে সেটা যাতে ঠিক করা হয় তার জন্য সময় দেওয়া। এই সময়ের জন্য এবং আরেকটা বিষয় মেঘালয়ের বিষয়ে, যেমন আমি বলছিলাম আঞ্চলিক পরিষদ, গ্রাম ভিলেজ কাউন্সিল বা গ্রাম পরিষদ, এভাবে মিউনিসিপ্যাল কাউন্সিল, এই ধরনের ভাবে আমরা যে ত্রিপুরা রাজ্যের মধ্যে করার জন্য যে প্রস্তাব, পজিটিভ প্রস্তাব পাঠিয়েছিলাম, সেটা মেঘালয়ের সরকার পাঠায়নি। মেঘালয়ের সরকার আপিল করেছিল যে সেটা যাতে বাদ দেওয়া হয় মেঘালয়ের ক্ষেত্রে। তো সেই মেঘালয়ের ক্ষেত্রেও যাতে সেটা লাগু হয় তার জন্য আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রাজ্যসভার, সেই রাজ্যসভার স্ট্যান্ডিং কমিটি বিলের মধ্যে
প্রস্তাবনা রেখেছে। তো তার কারণে এই সিদ্ধান্তগুলোর কারণে ওই স্ট্যান্ডিং কমিটির কাছে রয়েছে। স্ট্যান্ডিং কমিটির ডিসিশন যখন কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তখন আসবে সিদ্ধান্ত। কিন্তু যেহেতু রাজ্যসভার কাছে সেই প্রস্তাবটি রয়েছে, কাজেই আমরা ত্রিপুরা রাজ্যের এই হাউস থেকে এই প্রস্তাবটা অন্তত এখানে প্রাইভেট রেজলিউশনের মাধ্যমে পাঠাতে পারি না এখন এই অবধি, এই সময় অবধি, যেহেতু আমরা অলরেডি ক্যাবিনেটের সিদ্ধান্ত দ্বারা পাঠিয়ে দিয়েছি এবং সেটা অলরেডি উচ্চকক্ষে সিদ্ধান্তধীন। তো তার কারণে আমরা এই সময়ে এই প্রাইভেট মেম্বার্সের রেজলিউশন পাঠাতে পারছি না। কাজেই মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়ের আনিত প্রাইভেট রেজলিউশন আমরা সাপোর্ট করতে পারছি না, যেহেতু সেটা একটা বিবেচনাধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। এবার এ বিষয়ে বলবেন মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা। মাননীয় চেয়ারম্যান স্যার, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। এই 38 বছরে 6 শিডিউলের অধীনে আমরা যদি দেখি, এতদিন যা কিছু আমরা দেখেছি, আইন প্রণয়নের ক্ষমতা থেকে সেখানে অর্থের যে বিষয়গুলি আছে সেইগুলি আজও সেইভাবে যে সাকারাত্মক বা পজিটিভিটির কথা বলা হয়েছে, সেই পজিটিভিটি বর্তমান সরকার এবং বিগত সরকার সেইগুলিকেও যদি আমরা দেখি, যখন এডিসিতে একই পার্টি, যেহেতু এটা গণতন্ত্র ব্যবস্থা, একই পার্টি এডিসিকেও শাসন করে এবং রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যেও একই, তখন দেখা যায় যে তারপরেও দেখা যায় যে সেখানে অর্থের যে যোগান বা অর্থের যে সেখানে যে প্রাবধান তখনও সংক্ষিপ্ত বা শর্টেজ ছিল এবং এখনো চলছে। সেটা বর্তমান সরকারেরও জানা আছে। এইখানে আমরা কি দেখেছি, 2007 সালে যেমন এডিসি থেকে 7টি বিল অনুমোদন করার জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেই 7টি বিলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিল ছিল, সেটা হচ্ছে ভূমি নিয়ে, ল্যান্ড ইউজ বিল 2007। সেই বিল 2007-তে রাজ্য সরকারের কাছে এসেছিল, ইনক্লুডিং আদার বিল, এবং 2013-তে সেই বিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেখানে যারা পরিচালনা করছেন বা কাউন্সিলে যারা বিল পাস করেছিলেন তাদের এখতিয়ার নেই বলে ফেরত দিয়েছিলেন। কিন্তু আমার এই হাউসের অবগতির জন্য বলতে চাই, সেটা হচ্ছে প্যারা 3 of the 6th schedule to the Constitution of India empowers the district council to pass the bill in regard to land. তারপরেও এগুলি কিন্তু কাগজে পত্রে রয়ে গেছে যে এডিসির
ভূমির উপরে কোনো কর্তৃত্ব নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এডিসি এলাকাটাই তো ট্রাইবেলদের জন্য, এবং সেখানে ভূমি পার্টিকুলারলি এই কারণেই কিন্তু এডিসি এলাকা নির্ধারিত করা। এইভাবে যদি আমরা দেখি, আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছি, যে ককবরককে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য 2000 সালে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল এবং রাজ্য সরকারের কাছে, গভর্নরের কাছে পাঠানো হয়েছিল। যেহেতু এটা 2000 সনে পাঠানো হয়েছিল, সেই বিল আজ অবধি বর্তমান সরকার পর্যন্ত এই ককবরক স্ক্রিপ্টের যে রোমান স্ক্রিপ্টের যে বিল, সেই বিল আজ অবধি অনুমোদন দেওয়া হয়নি। এই হাউসে সবাই বলছেন এডিসি এলাকার উন্নয়নের জন্য। এই এডিসি এলাকায় 35% লোক বসবাস করেন এবং এই 35% শুধু আদিবাসী বা ট্রাইবেল নয়, এখানে প্রায় 15 থেকে 16% অন্যান্য লোকেরাও বসবাস করেন। এইভাবে যদি এডিসিকে যদি রাখা হয়, তার যে ক্ষমতায়ন যদি না করা হয়, 2000 সালে বিভিন্ন দপ্তর দেওয়ার জন্য, এডিসিকে দপ্তর দেওয়ার জন্য যে নোটিফিকেশন করা হয়েছিল, সেই নোটিফিকেশন আজ অবধি বাস্তবায়ন করা হয়নি। শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোথায় দেওয়া হয়েছে? নর্থ ডিস্ট্রিক্ট। তখনকার পরবর্তী সময়ে নর্থ ডিস্ট্রিক্ট বাইফার্কেশন হয়ে নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্ট হয়েছে। শুধু এই সোশ্যাল ওয়েলফেয়ার এই দুইটা ডিস্ট্রিক্টে দেওয়া আছে। সেইভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মাননীয় এলওপি লিডার অফ অপোজিশন, ওনার কাছে, উনি যখন ডেপুটি সিএম ছিলেন তখন এগ্রিকালচার ওনার কাছে ছিল দপ্তরটা। সারা এডিসিকে এগ্রিকালচার দপ্তর দেওয়া হয়নি। Actually, what is happening is that এই সরকার হোক, ওই সরকার হোক, the functioning of the ADC is being crippled. We talk about empowerment, and that empowerment has not happened for the last 38 years. এইভাবে যদি চলতে থাকে, এডিসি যে ফাংশনিংটা যেভাবে চলছে বর্তমানেও, স্যালারি, যে বেসিক থিং, যে স্যালারি এডিসিকে দেওয়ার কথা ছিল, যেটা বাজেটে ধরা আছে রাজ্য সরকার তরফ থেকে, সেই টাকাটাও দেওয়া না হওয়ার কারণেই এডিসি আজকে নিজের কর্মচারীদেরকে বেতন দিতে পারছে না। আমি একটা কথা বলতে চাই, গণতন্ত্রের যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে যখন ইলেকশন ম্যানিফেস্টো থাকে বা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আন্দোলন হয় কোনো দাবি নিয়ে, সেই দাবি যখন সেই দল যখন পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, তখন সেই যে দাবিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। গত ইলেকশনের যে, আমার বলতে বাধা নেই, গত ইলেকশনে যে বিজেপি 2023 ইলেকশনে, আমি এটা নিয়ে রেখেছি, নিজের হাতে পড়েছি, এডিসিকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আপনারা প্রস্তাব রেখেছেন, খুব ভালো কথা। পাওয়ারে এসছেন, কোন দল যখন কথা দিয়ে পাওয়ারে আসে,
সেই বিষয়বস্তুকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে হয়। আমরা দেখেছি অনেক সরকার, অনেক রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন ম্যানিফেস্টোতে লেখে সরকারের ক্ষমতায় আসেন, আসার পরে সেইগুলি ভুলে যায় বেমালুম। এইভাবে যদি বেমালুম ভুলে যাওয়া হয়, আমাদের এখানের যে জনগণ 5 বছর পরে সবারই পরীক্ষা, যারা রুলিং এ থাকেন তাদেরও পরীক্ষা, যারা বিরোধী দলে থাকেন তাদেরও পরীক্ষা। কিন্তু এমনও তো হতে পারে যে এইবার যারা সরকারে আছেন আগামীবারে আসলেন না, প্রতিশ্রুতিরও প্রয়োজন নেই, একবার তো এসে গেলেন বা 10 বছর থাকলেন, আদতে আমাদের যে জনগণের বিশেষভাবে এডিসি এলাকাতে তার কিন্তু তাদের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন কিন্তু মোটেই মিট করা হলো না। সেইভাবে দেখা গেল কি, এডিসি এলাকাতে আমরা যখন ত্রিপুরা মথা যখন ক্ষমতায় আসলো, দেখা গেল মার্চ মাসে আমরা আসার পরে 1 মাস আর 2 মাসের মধ্যেই এডিসি ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেল। আমরা ইসি কমিটি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত মূলে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে এডিসি ভিলেজ কমিটির করা হোক। আমি অনেকে বলতে পারেন এই প্রসঙ্গটা কেন টানলাম। এডিসি তে এম্পাওয়ারমেন্ট যদি করতেই যদি হয়, বর্তমানে যা আছে সেটাও তো করা হচ্ছে না। সেটা না করে আমরা বলছি এটা পার্লামেন্টে পাস হবে, এখান থেকে প্রাইভেট মেম্বার রেজুলেশন পাস হয়ে গেলে ওইখানে হবে, এরকম ধারণা করা কোনো কারণ নেই। যেভাবে চলছে 125th অ্যামেন্ডমেন্ট 2019-এ, যেটা মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন, 2019-এ গুয়াহাটিতে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে এখানে হয়তো অনেকেই থাকতে পারেন, ছিলেন, আমিও ছিলাম। তখন যেটা প্রস্তাব হয়েছিল 2019 যদি আমরা কাউন্ট করি, 19, 20, 21, 22, 23, 24-এর দাঁড়গোড়ায় আমরা আছি, ইলেকশনের দাঁড়গোড়ায়। এবং এই ইলেকশনের দাঁড়গোড়ায় মাননীয় সদস্য মনে পড়ে যাচ্ছে। প্লিজ কনক্লুড, আরো কিন্তু 5 জন রয়েছে। ঠিক আছে, সময় একদম এইভাবে করছি স্যার। এইভাবে যদি এই যে স্ট্রেচিং একটা বিলের উপরে, আমরা প্রায় 40 বছর হতে চলেছি এডিসি পাওয়ার পরে, এবং আমরা দেখছি যে এডিসি, the function of the ADC, efforts are being made indirectly, that the functions of the ADC are to be made infructuous slowly and gradually. That's why এই কারণেই কিন্তু আমরা যতই বলি না কেন, আপনারা 5 বছর পার হয়ে 6 বছরে পা দিয়েছেন, আর কত বছর লাগবে জানি না 125th অ্যামেন্ডমেন্ট পাস করার জন্য। ডাবল ইঞ্জিনের সরকার,
এই কারণে বলছি আমরা আমরা একটা জাতিগোষ্ঠী 19টি জাতিগোষ্ঠী, যেই জাতিগোষ্ঠী একটু আগে আমার যে প্রাইভেট মেম্বার রেজলিউশনের যে প্রস্তাব ছিল সেটা মাননীয় বিরোধী দলের নেতা পরে শুনিয়েছিলেন। এইটা যদি চলতে থাকে, এই যে 19টি জনগোষ্ঠী তাদের অস্তিত্ব, সার্ভাইভাল এন্ড এক্সিস্টেন্সের প্রশ্ন প্রকট হয়ে আসছে এবং এই প্রকট হয়ে আসার কারণেই এইখানে কিন্তু আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা চাইছি। এই কারণে আমরা চাইছি, কারণ আমরা দেখছি যে এইভাবে আমরা আর অপেক্ষা করে করে থাকলে 84th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যার মাধ্যমে সমস্ত ভারতবর্ষের যে এমপি কনস্টিটিউয়েন্সি সেইগুলিকে ডিলিমিটেশন হবে এবং এই ডিলিমিটেশন হবে অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন অফ দি কনসার্ন স্টেট অ্যান্ড অ্যাকর্ডিংলি এমপি সংখ্যা বাড়বে এবং এইখানেও পপুলেশন অনুযায়ী বাড়বে। এবং যদি সময় থাকতো আমি বলতাম কি বলে এটাকে রেফারেন্স নয়, প্রমাণ দিয়ে বলতাম, রিসার্চ টপিক আছে সেটা দিয়ে বলতাম যে আমাদের যে এখানকার 19টা জনগোষ্ঠীর পপুলেশন কিভাবে গ্র্যাজুয়ালি আরো কমে যাচ্ছে, কমে যাচ্ছে। প্রত্যেক দিন অনুপ্রবেশ চলছে আমাদের স্টেটে, এটা আমি প্রমাণ করে দিতাম। আমার কাছে সেই তথ্যগুলি ডাটাগুলি আছে, রিসার্চ একটা সময় পেলে এই যে রিজলিউশন, প্রাইভেট মেম্বার রিজলিউশন যদি আমাকে বলতে দেওয়া হয় সমস্ত একসঙ্গে আমি সেই দিনে বলবো। এই কথা বলে অন্তত যদি এক্সপিডাইট করা যায়, প্রাইভেট মেম্বার রিজলিউশনের মাধ্যমে যেটা আনা হয়েছে সেটা যদি আমরা সর্বসম্মত ক্রমে পাশ করতে পারি ভালো হবে। এটাই আমরা মনে করি, এই প্রস্তাব যেন পারিত হোক এটাই চাইছি। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। স্যার আপনাকে 5 মিনিট সময় দেওয়া গেল, এর বেশি দেওয়া যাচ্ছে না, প্লিজ 5 মিনিটের মধ্যে শেষ করুন, সময় একদম ফুরিয়ে গেছে। দেখুন আরেকটা রেজলিউশন তো রয়ে গেল আমাদের, এবার এখানে আরো 5 জন বলা আছেন। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় সদস্য সুদীপ সরকার, যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন উনি এনেছেন রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান, অর্থের আগে যে একটা শব্দ হতো সরাসরি অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত দ্য কনস্টিটিউশন 125th অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাশ করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের নিকট অনুরোধ জানাচ্ছে, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। কিন্তু আমার আগে যে তিনজন পূর্ববর্তী বক্তা বক্তব্য রেখেছেন, কিসের এত লজ্জা, কিসের এত ঘৃণা, কিসের এত ভয় জানি না, এটা তো বাস্তব। এই রাজ্যের জনজাতিদের স্বার্থে যদি কোনো রাজনৈতিক দল কিছু করে থাকে, দ্যাট ইজ কংগ্রেস। এই যে 6 শিডিউল, যারা জানে না ইতিহাস বোকার মতো হাসবে, কারণ তাদের রাজনৈতিক বয়োফিয়েস্টারে এখানে কংগ্রেসের বি টিম সরকার চালাচ্ছে। যারা বি টিম কংগ্রেসের, তারা অন্তত তাদের নিজের কাছে প্রশ্ন করুক যে অ্যাকচুয়ালি হু ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট বিহাইন্ড এই যে ষষ্ঠ তহসিল ঘটনার লক্ষ্যে। ইট ওয়াজ ইন্দিরা গান্ধী। ওনার মৃত্যুর কিছুদিন আগে বাদল অধিবেশন 4 জন গেছিলেন ছুটে। শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জামাতে পৃথিবীতে নেই,
হরিনাথ দেববর্মা এবং ডিসি রাঙ্কল এখনো জীবিত আছে। যারা হেসে খাটো করার চেষ্টা করছেন এরা জীবিত আছে, জানার চেষ্টা করবেন কি হয়েছিল। It was former Prime Minister of India, late Indira Gandhi, যিনি জনজাতিদের অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তাদের হাতে অধিক ক্ষমতা অর্পণ করার জন্য এই 6 শিডিউলের মাধ্যমে এডিসি গঠন করা হয়। যুগ পাল্টেছে, সময় গেছে, এটার আর সংশোধনী হচ্ছে না। নতুনবাবু, আমরা ওই বিধানসভাতে অনিমেষ দেববর্মা তখন ছিলেন 2003-এ, রাজস্ব দেববর্মা, সবগুলো রেজুলেশনের কপি, প্রাইভেট মেম্বার রেজুলেশন, ওই সময়টা অধিক ক্ষমতা, সরাসরি অর্থ, সংবিধান সংশোধন, 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট, আমরা তখন থেকে দাবি জানিয়ে আসছি। এডিসির মধ্যেও যারা শাসন ব্যবস্থায় ছিলেন, বিশেষ করে 2000 সালে, তারাও বারংবার এই রেজুলেশন পাস করে ত্রিপুরা সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। It all started in 2011. An amendment, এই 6 শিডিউল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা ড্রাফট এডিসির হাতে, রাজ্য সরকারের কাছে প্রেরণ করেন ইউপিএ 2 সরকার। For unknown reasons that was kept in dark. We were not knowing about it. My CPM friends might be annoyed upon me, I don't care. I have to call spade a spade, which I have always done. For unknown reasons, it was suppressed for a few months, 6-7 months. And once we realized that such a draft bill has been sent to the state government and the ADC, we raised a hue and cry. Then it was made public. The government, the then government, sent the recommendation. The then ADC sent the recommendation on the draft bill for further amendment in the parliament. 2019 amendment, 2019 মনে হবে বুঝছো, এই বিলটা বোধহয় বিজেপি সরকার আসার পরে বোধহয় এটা এসছে। Not that. It was a continuous process. But when the things are all set, there was a change in the government in the central. Again we raised the demand for further empowerment, direct funding for the socio-economic and political upliftment of the indigenous people of the state. And prior to 2019 parliament elections, I was fortunate enough to interact with the present Home Minister of Tripura and Manipur. I raised the issue on that forum. But I could judge the mindset and conception of the present political party which is in power both in the state and the central. এবং আজকে আমার মাননীয় সদস্য সামনে বিধানসভা কেন্দ্রে I was stunned. I was taken aback. He opposed because this is the stand of the Treasury bench. আমি কোনোদিন অপোজ করিনি। মাননীয় সদস্য মহোদয়, উনি বলছে not at all needed. পয়েন্ট অফ ক্লারিফিকেশন, যখন রাজ্যসভায় কোনো বিল পেন্ডিং থাকে উনি তো এই হাউস কিভাবে আরেক হাউসকে বলবে? এটা হয় নাকি? কোথায় কোথায় একটা স্টেজ আছে,
কোথায় অপোজ করলাম? যে সমস্ত ওয়ান বিল পেন্ডিং বিফোর দি রাজ্যসভা রেকর্ড দেখুন। এই সভা ওই সভাকে বলতে পারে? আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। পারে না, 100% বলতে পারে। শুনুন লাগতো না। না না শুনবতি, কিন্তু বিভ্রান্ত করলে তো চলবে না। কোথায় অপোজ করলাম দেখান তো, একবার দেখিয়ে দিন কোথায় অপোজ করলাম। আমি বলছিলাম রাজ্যসভায় যেহেতু আছে এখানে আমরা পারিত করতে পারছি না। সদস্য এটাকে সমর্থন করেননি। কি অজুহাত? কি অজুহাত? যে এটা রাজ্যসভাতে পেন্ডিং। ফাইন, wait. 19/1/2020 এখানে কি all NGOs, there was a meeting on 20th January 2020 at 5 p.m. in Guwahati, place of Radisson Blue, National Highway 37, Kotagar, Guwahati, Assam. Asking for inviting all suggestions upon that. Home Minister Standing Committee, Ministry of Home Affairs Standing Committee. Now, the bill is pending in the parliament, before the parliament. If the mind setup of a person is there, empowerment of ADC is empowerment of Christianity. आप पागल है क्या? ये प्रस्ताव आप मेरे सामने रख रहे हो? If this is the mind setup, the Pramotha, Congress, we have demanded since long what? Roman script. Now, these people have started what? Devanagari script. And who has been made the chairman of this committee? Mr. Utul Deba, who is a pioneer, who is a master, who is a pioneer in advocating Devanagari script. There were two Bhasha commissions, recommendations which have been submitted before the government. Not have been implemented by the earlier government, not have been implemented by the present government. Now, commission থেকে এখন একটা কমিটি করেছে, which is superior, a committee or a commission? এটাকে কাকে বোঝানোর চেষ্টা করছে? যাদের কনসেপশন হচ্ছে, কনসেপশন আলাদা, চিন্তা ভাবনা আলাদা, আর করলে বলে এটা রাষ্ট্রবাদী। কাজে এই যে আজকে যে 125th amendment bill, অনেকে এরা দাবি করে ভিলেজ কমিটি নির্বাচন। Why? আমাদের স্টেট হচ্ছে ফার্স্ট 125th amendment bill পাস করো। We also want the 3-tier panchayat system should exist in the village in TTA ADC. এখন ইলেকশন করে সিঙ্গেল টাইম ভিলেজ কমিটি, কোথায় মানি ফ্লো? টাকা কোথায়? There is a disparity in between the development which is taking place in the plains and in the hills. This disparity is compelling them to raise such demands which is not palatable to all of us, probably, which you do not support, probably. This passage of 125th Amendment Bill, once including 270 of the article of the Constitution of India, 275, Article 275 of the Constitution of India. That is what? Distribution of central taxes with the ADC. কেন তারা সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস অংশীদার হবে না? কেন ভাইয়া ত্রিপুরা গভর্নমেন্ট হবে? এই শেয়ার অফ ট্যাক্সেস তো as per the Article 270 and 280, they have got all scope to avail that central share of taxes অংশীদার এরা হবে না কেন? Once there is a money flow, the development will take place. There will be a change in the socio-economic and political structure of the ADC. Only then we can subside all such demands, which probably we are not supporting. But we cannot oppose them.
They've got every right to raise this and also any demand which is in the periphery of the Constitution of India. And the 125th Amendment Bill is a must for the socio-economic development and political development and upliftment of the TTADC. Why is it pending? What is taking them so long? They do not have, the central government does not have that will because इनका सोच है empowerment of ADC means empowerment of Christianity. ধিক্কার জানাই সমস্ত চিন্তা ভাবনা মানুষদের। এখন আপনারা জানেন আপনাদের স্ট্যান্ড বর্তমান কি? আগে তো বাংলা স্ক্রিপ্ট ছিল। আগে বাংলা স্ক্রিপ্ট আমাদের ছিল রোমান। এখন আপনাদের স্ট্যান্ডটা কি? স্ক্রিপ্টে Right. One of the standards is majority of the indigenous people, whatever the demands are, whatever they say. এটাই হোক। ওটা মায়া কান্না রোমান স্ক্রিপ্টে কেন লাঠি কেন জনসংখ্যার নিরিখে করছিলেন না আপনারা? Who? Yes, I have condemned them. I have condemned. Speaker, sir, it has been rightly mentioned by the Honorable Member Spipra Burman that during the left regime of 25 years, a draft was sent from Government of India during UPA government. Mr. Manik sir was the Chief Minister. He intentionally, deliberately kept it in abeyance because he did not want proper development in these areas. Now all the crocodile tears to mislead the people of Tripura, mislead the indigenous people of our state, the innocent people of our state. Crocodile tears. Fine, absolutely. I didn't hush up all these things. I have got that guts in me to stand and say it in front of them. A responsible member, you cannot ask while you are delivering the speech. You cannot ask it directly to the member of the CPIM party. That what would be your stand? This is my stand. If he has to tell something, he will be given time by the Honorable Speaker. Then if I have done away of the present stand, if I ask, what is the harm? He may have got political proximity with you against our party, our government, but it should not be in house. If it is crystal clear, your proximity. Sir, আমি বুঝি না একটা গল্প বলে শেষ করে দিই ছোট্ট কনক্লুড ছোট্ট এবার শেষ করে বলুন আমাকে লবিতে কিছুক্ষণ আগে মনিমেশ বাবু আর বিরোধী বাবু আমরা বসেছিলাম বিরোধী বাবু বলছিলেন 3 দিন আগে আমি একটা বাড়িতে ঢুকছি বাড়ির মধ্যে গেটের সামনে লাগা বিওয়ার অফ ডগস আমি টাকা ঢুকে কোনো মতে গেছি মালিকায় নিয়ে গেছি ড্রয়িং রুমে বসেছে মালিক থাকা সত্ত্বেও কুত্তারা ঘাও 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 করতেছে টমিটারে আপনি সামলাতে পারতেছেন না এটা সকাল থেকে ঘাও 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 করে চলছে আপনার বাড়ির টমিটারে আপনার বাড়ির টমিটারে আপনার এই বক্তব্যটা আপনার সুদীপ বাবুর এই বক্তব্যটা সুদীপ বাবুর এই বক্তব্যটা we cannot you cannot then you এটা নোটিং হবে না সুদীপ বাবু এক্সপ্রেস করুন আসলে যার হয় না শুরুতে জীবন শেষ হবে সংশোধন হবে কুকুরের নিজে ডগ হয়ে গেলে if all the representatives here নিজে তো ডগ হয়ে গেছে কেন এসব করে তোমার এই রং কে না জানে মানুষ we all are elected representatives but he has compared us with dogs. No, we are beyond control. What does it mean? If so, do you understand what it is? Sudhanshu, for the sake of argument,
for the sake of argument, if we accept his contention that what he has done himself, if we are dog being a public representative, who says so? Who says so? Have I said? What he is? Who have I said? Then could you explain what is the meaning of this? Very clear. আমি তো বলে দিয়েছি এটাকে, এটা একদম লিখিত, এটা বাদ দিতে হবে। প্রশাসনিক বিভাগকে বলবেন না, আপনি ওনার এই বক্তব্য উইথড্র করা হোক। আমি বলেছি that we vehemently oppose. আমি বলেছি that we vehemently oppose. He must apologize, not only withdraw. This is unparliamentary. যেহেতু সদস্যরা কথা বলছে, তার উইথড্র করা উচিত। শুধু withdraw নয়, not only withdraw, he ক্ষমা must চেয়ে উইথড্র করা apologize. উচিত। Should not be taken into account. ক্ষমা চাইতে হবে। It has to be, it has to be unconditionally withdrawn. তাহলে বেরিয়ে যাও। It has to be withdrawn. Unconditional. And every member should stand up. Every member should stand up. আমি বলবো এটা প্রত্যেক মেম্বারকে অপমান করা হয়েছে। আপনাকে অপমান করা হয়েছে। এই ধরনের মেম্বারকে Leader of the opposition, you must stand up. প্রত্যেক সদস্য আপনার বাড়ির কথা কইছে, আমি এক্সেম্বলির কথা কইছি, আমি কোন কাজ করে কইছি? উনি সবসময় ব্যক্তিগত অ্যাটাক, ওনার পুঁজি নেই, ওনার পুঁজি নেই, ওনার শুধু ব্যক্তিগত অ্যাটাক, নিজের কিচ্ছু পুঁজি নেই, পুঁজি সব শেষ, শুধু ব্যক্তিগত অ্যাটাক। unconditionally, honorable speaker, sir. And especially leader of the opposition, you should stand up with us. Leader of the opposition also stand up with us. And ask the member to say apology. বাড়ির কথা কইছি, বাড়িটা ক্লাবের মতো ক্লাবের মতো বিকাশ করছে একটা পলিটিক্যাল পার্টি, they have got to stand. একটা পলিটিক্যাল পজিশন, I do request you to stand up with us. You stand up with us. You are also the member and your colleagues. What type of leader you are? Public representative. What type of leader you are? You must say against Mr. Raibalman. সিপিএম পার্টিটাকে ক্লাবের মতো ইউজ করছে, ক্লাবের মতো। You should লজ্জা আপনার। প্রত্যেক মেম্বারকে অপমান করা হয়েছে। Are you party leader? প্রত্যেক ক্লাবের মেম্বারের মতো। Leader of the opposition, you must stand up and you must support us. CPM দেশে গাছ নেই। For an indefinite period of time. CPM স্বীকার করে নিয়েছে তারাও কুকুর। তারা স্বীকার করে নিয়েছে তারাও কুকুর। এই জন্য চাইতে হচ্ছে না। তোমার চেয়ে তোমার করে দিন ওকে। স্বীকার করে নিয়েছেন তারাও কুকুর। প্রত্যেক মেম্বারকে ডগ বলেছে। প্রত্যেক মেম্বারকে ডগ বলেছে। কাজের লাগ তোমার না লাগুক। আমি আপনার বাড়ি যাদের ইজ্জত সম্মান নেই তাদের গায়ে লাগতে পারে, যাদের ইজ্জত সম্মান নেই তাদের গায়ে লাগতে পারে। জিতেন চৌধুরী মহোদয়দের লজ্জা শরম নেই, এই জন্য তারা কুকুর স্বীকৃতি নিয়েছেন। Leader of the opposition, you must have responsibility. আরে জিতেন You ask your representatives, you ask your members. He's a member of club member, not political party. Stop. He's not a political party. He's a club only. আরে মুখ্যমন্ত্রী তো বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা। No mic, no mic, no mic to Mr. Chaudhary. Don't. কি চলছে? ক্লাব মেম্বার চলছে। ক্লাব মেম্বার Former Chief Minister Manik Saha rightly উইথড্র করতে হবে, উইথড্র করা দরকার। আমরা জোরালো দাবি করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, উনি যে শরীরটাকে ছাগলের 3 নম্বর বাচ্চা মানিক সরকার প্রিভিয়াস চিফ মিনিস্টার বলেছেন আপনারা ছাগলের 3 নম্বর বাচ্চা। সাথে যাবেন না। সিপিএম কংগ্রেসের সাথে গেলে রাজ্যের মানুষ ক্ষমা করবে না। করতে হবে। বলে রাখতাম ওদেরকে ওদের মতো রাখতে দিন। It is a share. If you share with them, Stand to the democracy. It's a stand to the democracy. স্যার, আরে কথা বলেন। স্যার, মাননীয় ঠিক। স্পিকার স্যার, সব থাকবে এখানে। আপনি বসেন। মাননীয় স্পিকার স্যার, ভুল করেছেন। Yes. It's a
মাননীয় স্পিকার স্যার, আজকে সকাল থেকে ওনারা যে পরিস্থিতি এখানে তৈরি করেছেন, সকালবেলা যখন ওনাকে যখন সাসপেন্ড করা হয়, উনি যখন বিধানসভা থেকে বেরিয়ে যান, এখানে দাঁড়িয়ে ডাইরেক্ট মাননীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টারকে উনি কুকুর বলে আখ্যায়িত সম্বোধন করেছেন, চোর বলে সম্বোধন করেছেন। এখন উনি আবার যে গল্পটা বলেছেন, দাদা প্লিজ, এখন উনি যে গল্পটা আবার বলেছেন, বলার পর উনি ডাইরেক্ট ইন্ডিকেট করে বলছেন একজন বিধায়ক এখানে সকাল থেকে গো হোয়াট ডাজ ইট মিন? সুধাংশু বাবু, এক্সপ্লেইন আস। সমাজে তোমার কোনো দাম নেই, সমাজে এক ফোঁটা দাম নেই, রাজ্যবাসী দেখছে কোথা থেকে কোথায় চলে গেলে। আহারে আহারে সুদীপ, তোর জন্য চিন্তা হয়, কোথায় চলে গেলি? কম ইউজ হয়ে গেছে। আপনার ঘরে থাকুন, যেখানে ছোঁয়া লাগবে ফিনিশ। This is the problem. স্যার, এটা আনকন্ডিশনাল এটা উনি যতক্ষণ না হয় আমরা কিন্তু এটা মানব না। এটা কিন্তু আমরা মানব না। ট্রেজারি বেঞ্চ নয়, ইটস দ্য শিয়ার ইনসাল্ট টু অল দ্য ইলেক্টেড মেম্বার্স। এটা বিজেপি নয়, ত্রিপুরার মতো নয়, সিপিআইএম নয়, প্রত্যেক মেম্বারকে এটা অপমান, কুকুরের সঙ্গে তুলনা করা। কিছু বলতে পারবো? We cannot let it happen for indefinite period of time. Can we speak? Can we speak? Could you explain us what does it mean? What you said here? Explain us. Can we speak? স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী আমাকে বলছে what I meant, can I say? আরে এখানে কে আছেন? ওনার মাইকটা অ্যালাউ করছেন কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ 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 দামি করে প্লিজ। Even this example before us. No, আপনি বলছেন বিরুৎ বাবু, গোপাল বাবু, বিয়ার অফ ডগস, মালিক ডাক দেয়, কুকুর চুপ করে চলে আসে। সবাই শুনেছে। Honorable member, don't try to shift from your stand. Whatever you have uttered, it is recorded. Whatever you have uttered, that is recorded. You have to seek apology unconditionally. No, it is a sheer insult to all the members. We are elected people. Honorable Speaker, you have to take a call. Honorable Speaker, sir. This is expression of your frustration. Can I get into the discussion? Mananiya Adhyaksh Mohoday, can I get into the discussion? আমি এটা বলছি। মাননীয় সদস্য সুদীপ বাবু, আপনি এই মন্তব্যটা প্রত্যাহার করে হাউসে ক্ষমা চান, না হয়তো আপনার উপরে আমরা কার্যনির্বাহ করতে বাধ্য হব। Honorable opposition leader, please, just a minute, just a few seconds. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি কমনি, আপনি ক্ষমা চাইবেন? আমি কি কই শুনেন? আপনি ক্ষমা চাইবেন এবং উইথড্র করবেন? I had no intention, I have not uttered anybody's name, I have not uttered the floor of the house, I have told a story and related to your Tommy in your house. What is the moral of the story? What is the moral of the story, Honorable Speaker? You can try any. What is the moral of the story then? You can draw the moral Let of us the conclude. story. What is the moral of the story? You can draw any moral of the story. Story which has been told by you. What is the moral then? What is the moral of the story? He must clarify it before this house, before all the members. What is the moral of the story? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সকাল থেকে এখানে যা দেখছি আমরা, মানে ভাবা যায় না, সমস্ত ত্রিপুরাবাসী, সারা ভারতবর্ষের সমস্ত লোক দেখছে, এবং মাননীয় বিধায়ক যেভাবে এখানে
এই ডগ শব্দটা এখানে ইউজ করেছেন সমস্ত যারা রিপিটেডলি হি ওয়াজ টেলিং ইন দ্য মর্নিং অলসো হি সেড দ্য সেম থিং। তো আমার মনে হয় ওনাকে এই সেশন থেকে এখান থেকে যে আমাদের রুলস 330 আছে ওনাকে ইয়ে করা হোক, সাসপেন্ড করা হোক এই সেশনের জন্য। এই সেশনের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী বা লিডার অফ দ্য হাউসের মোতাবেক কথা মোতাবেক আমি মাননীয় সদস্য শিশুদীপ রায় বর্মন মহোদয়কে এই সেশনের জন্য ওনাকে সাসপেন্ড করা হলো। স্যার, মাননীয় স্পিকার স্যার, অনেকবার উঠে দাঁড়ালাম। I tried so many times and you did not allow me. I only want to tell. Can I get into the discussion? Yeah, no, one second. মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডাইরেক্ট সকালবেলা কেন দুপুর বলে গেছে? সকালবেলা তো ডাইরেক্ট এখানে বলেছে রামপদ জমা দিয়ে কি বলেছেন আপনি? ঠিক মানে এগুলি শিখবো আপনার কাছ থেকে আমরা, এগুলি শিখবো আপনার কাছ থেকে আমরা। let me speak. শিখাতে চাইছেন আমাদেরকে? Let me speak. Yeah, আমরা যা দেখেছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, in the house খুব politely, all of us very politely we should exchange our statements. এটা সত্য। And when someone is speaking, say maybe myself, maybe anyone, any honorable member, এটাকে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। I was giving patient hearing to honorable member সুদীপ রায় বর্মন। এটাকে কিন্তু বাজে দিকে নিলে বাজেভাবে ব্যাখ্যা করা যায়। ইট ইজ ইয়োর পারসেপশন। উনি কিন্তু শুরুতেই বলেছেন যে আমি একটা গল্প বলে, প্লিজ আমি একটা গল্প বলে আমার বক্তব্যকে শেষ করছি। ভেরি ক্লিয়ার, আই এম টেলিং, আমি একটা গল্প বলে আমি শেষ করছি। নাও আরে শুনলাম তো খনা কাবলেন অঙ্ক। যদি মাননীয় স্পিকার মনে করেন যে এই গল্পটা রেকর্ডেড হওয়া উচিত নয়, ইউ হ্যাভ এভরি রাইটস টু ডিলিট দিস। এবং অতীতেও এটা হয়েছে। We cannot use certain words in assembly, এগুলো ডিলিট হয়ে থাকে। But I also will request the treasury bench, honorable members, sir, that is not sir, honorable speaker sir, just a second sir, honorable speaker sir, character উনার গল্পের মধ্যে ঢুকে ওই কোন ক্যারেক্টারকে নিজের গায়ে দিতে নেই। I am telling. Honorable speaker sir, just a second. আপনি বলবেন? He did not mention. Honorable opposition leader. He did not mention any name. You should have. আমি তাহলে মাননীয় স্পিকারকে বলবো, যখন কেউ গল্প বলতে চাইবে আপনি বাধা দিয়ে দিন, না গল্প বলতে পারবেন না। আপনি প্রথমে বলেছেন মাননীয় বিরোধী দলের অধ্যক্ষ মহোদয়, আপনি প্রথমে বলেছিলেন যে এখন একটা গল্পকে ভালোর দিকে নেওয়া যায়, খারাপ দিকে নেওয়া যায়। অধ্যক্ষ মহোদয়, আমরা দায়িত্বশীল নাগরিক ব্যক্তি হিসাবে গল্প বলবো না যারা প্লিজ দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এমন কোন গল্প বলবো না যেটাতে নেগেটিভ হতে নেওয়া যায়। আপনার টাইমটা দেখবেন, টাইম পেরিয়ে গেছে আপনি দেখছেন, টাইমটা দেখুন আর রেজলিউশনের উপরে বক্তব্য রাখতে বলুন, আর টাইম কতক্ষণ বাড়াবেন বাড়ান। একটা লাইন শুধু বলতে চাই। মাননীয় অপোজিশন লিডার বলেছেন, আমি আপনার কাছে একটা শুধু জানতে চাই, মাননীয় অনারেবল মেম্বার সুদীপ রায় বর্মন এই জাস্ট নাও আমাদের জনজাতি একজন এমএলএ, সিনিয়র এমএলএ, ওনাকে ছাগল বলেছেন ছাগল বসে যা।
Just now. Just now he said. Just now he said. Just now he said. So would you agree with this comment? Honorable opposition leader, I want to know whether you are agree or not. সুদীপ বাবু, আপনি দায়িত্ব পালন করুন, আপনাকে আদেশ দেওয়া হয়েছে। এই সেশনে আপনি আর আসবেন না, দয়া করে। আমি অপোজিশন লিডারের কাছ থেকে জানতে চাই আপনি এটা এগ্রি করেন? Would you agree with this comment? দয়া করে আপনি Would you agree with this comment? দয়া করে আপনি প্লিজ, বাস, না আর কোনো কথা না, প্লিজ 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 প্লিজ। মাননীয় সদস্য, মাননীয় ভিডিও দিলেন আপনি অনিমেষ বাবু, এবার আপনার নাম সেটার উপরে বলবেন। আপনি বলুন, এবার আপনি শুরু করুন অনিমেষ বাবু। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়। আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চেঁচামেচির মধ্যে আমি কথা বলতে পারি না, আই ক্যানট স্পিক, আমার সেই কোয়ালিটি নেই। আচ্ছা, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আমাদের সিনিয়র মেম্বার, জাস্ট এ মিনিট, রতন বাবু তো কথা বলবেন পাশাপাশি, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ ফিউ সেকেন্ড, ওয়ান মোমেন্ট। হাউসের কিন্তু সময় চলে গেছে, এখন হাউসটাকে পারি, সময়টাকে, আচ্ছা এটার মধ্যে হাউসটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার, ঠিক আছে, ওকে, বলুন রতন বাবু। আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয় বহুদিন এই অ্যাসেম্বলিতে আসার অভিজ্ঞতা আছে, আমিও চুপ করে বসেছিলাম। এখন যিনি নেই তার কথা তো বলে লাভই নেই, কিন্তু বাকিদের আমি একটা কথা বলবো যে আপনারা কি একটু লক্ষ্য করেন না যে একজন মাননীয় সদস্যের অঙ্গভঙ্গি কি হওয়া উচিত, ভাষা কিভাবে ব্যবহার করতে হয়, স্টোরি কিভাবে থ্রো করতে হয়, এটা তো দিনকে দিন এটা উপরে তোলার কথা, আপগ্রেড করার কথা। এমএলএদের প্রতি ভরসা থাকবে না মানুষের। আপনি অপোজিশন লিডার, আপনার একটা বিশাল দায়িত্ব। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় আমরা অ্যালাউ করি, ইনভাইট করি, এবং এই হাউসেও বহু আলোচনা হয়েছে। আজকে যেভাবে টেবিলের উপর উঠে নৃত্য করা হয়েছে, যেভাবে মাননীয় অধ্যক্ষকে, আমি তো এই চেয়ারে ছিলাম কিছুদিন, যেভাবে আক্রমণ করার চেষ্টা হয়েছে, ওনাকে আঙুল করে কি ভাষা ব্যবহার করেছে আপনারা শোনেননি? সুদীপবাবু তো ওনার বিরুদ্ধে জঘন্য ভাষা ব্যবহার করেছে, রতনবাবুকে করেছে, রামপদ জামাতিকে করেছে। মানুষকে মানুষ জ্ঞান করে না। এই হাউসকে এইভাবে কলঙ্কিত করার জন্য আমরা স্তম্ভিত। অন্তত ত্রিপুরা বিধানসভায় এবার এই নিয়ে 4 বার এসেছি, কিন্তু আজকের দিনের মতো ন্যাক্কারজনক ঘটনা নিন্দা করার ভাষা নেই। আমার মনে হয় সমস্ত হাউস মিলে আজকের ঘটনাগুলোর নিন্দা করা উচিত। ধন্যবাদ। Should I continue? মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I continue? বিরোধী দলনেতা বললেই সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো বা করব, it is not the responsibility, it is a collective responsibility. It is a collective you cannot responsibility. support him. I honor, indirectly you are supporting him. I honor your statement, এবং চেঁচামেচিতে আমি কথা বলতে পারি না। That is why when people were talking, I sat down. অনেক মাননীয় সদস্যদের সেই কোয়ালিটি আছে, হাজার লোকের ভিড়েও তাদের শব্দ শোনা যায়। আমি কিন্তু আই এম নট ভেরি গুড অ্যাট স্লোগান অলসো, পলিটিক্স করি কিন্তু স্লোগান দিতে পারি না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট ভয়েস। ধন্যবাদ। যে প্রস্তাব প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এখানে এসছে, রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে ক্ষমতা প্রদান, এবং এটাকে নিয়ে মাননীয় সদস্য সুদীপ সরকার একটা প্রস্তাব এনেছেন, খুব ভালো। আমি
I got a chance to work in Tripura Tribal Areas Autonomous District Council for 2 years. আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলে যাওয়ার আগে ভাবতাম ইট ইজ নেক্সট টু দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, মানে ট্রাকের পরে আরেকটা যে গাড়ি হবে এটা বলেরো ট্রাক, এটা আমার ধারণা ছিল। Although I'm into politics for 21 years, I was wrong. TTADC বাইরের থেকে যা TTADC কে আমরা দেখি, executive members are there, chief executive member is there, IS officer এখান থেকে পাঠানো হয়, TCS অফিসাররা সেখানে কাজ করছেন, all administrative structures are there. রাজ্যে যেমন ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে জোনাল অফিস, রাজ্যে যেমন ব্লক অফিস রয়েছে সেখানে সাবজোনাল অফিস করা হলো, এভরি ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস। আজকে আমার মনে হলো আফটার 2 years that ADC is only having the hierarchical structure of administration, but it does not have the money to run it. গতকাল আজকের পত্রিকায় আপনারা সবাই দেখেছেন TTADCর কর্মচারীরা বেতন পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন। ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ, ত্রিপুরার মানুষের জন্য যারা কাজ করবে, সিদ্ধান্ত নেবে, ভগবানের পরে কিন্তু পৃথিবীর মধ্যে পলিটিশিয়ানদের হাতে পাওয়া। পলিটিক্সের উপরে কিছু নেই, নাথিং ইজ দেয়ার। আপনি বড় অফিসার হতে পারেন, ইউ কান্ট মেক পলিসি। অল পলিসি মেকার্স আর সিটিং হিয়ার এন্ড TTADCর এমপ্লয়িরা বেতন পাচ্ছেন। কারণটা কি? আমি খুব গভীরভাবে তাদেরকে জিজ্ঞেস করিনি। আই আস্কড হোয়াট ইজ দি রিজন। আমি জানি না চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন কিনা। আমরা যখন এখানে স্লোগান দিয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছিলাম যে যাদব বাবুর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা হোক, হি ওয়াজ হিয়ার। আফটার আই টুক ওভার অ্যাজ লিডার অফ অপোজিশন, তখনও কিন্তু বেতন দেওয়ার জন্য টাকা ছিল না। এন্ড আই কল্ড হিম আপ, ইউ ক্যান ব্লক ডেভেলপমেন্টাল ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড আপনি ব্লক করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, কিন্তু স্যালারিটা হাউ আর ইউ ব্লকিং? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ফাইন্যান্সের কোনো লোক না, বাট এইটুকু জানি এডিসির কর্মচারীদের মধ্যে মোর দেন 65% এমপ্লয়িজ রাজ্য সরকার থেকে সেখানে গেছে, মোর দেন 65%, এবং বাকি 35 to 30% এটা এডিসির ওন স্টাফ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের কর্মচারীরা যদি বেতন পেয়ে থাকে, why not the এডিসিতে যারা এখান থেকে গিয়ে কাজ করছে তাদের বেতন কেন হবে না? And you are talking about development, এডিসিতে nothing is there. ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী এখানে আছেন। I was the in charge of tribal welfare department. What is tribal welfare? একটা ট্রাইবাল ম্যানকে তার যা যা লাগে এভরিথিং, তার জামা নেই তাকে জামা দিতে হবে, তার ঘর নেই তাকে ঘর দিতে হবে। A tribal man should be uplifted through welfare work, and it should have been one of the biggest department in the state. TTADC কে 1 টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ফান্ডে মানুষকে সাহায্য করার জন্য টাকা দেওয়া হতো না। টেক মাই স্টেটমেন্ট, দিস ওয়াজ দি ফ্যাক্ট। তারপর কি হলো? TTADC যে সমস্ত কর্মচারী সেখানে কাজ করছে, সাবজোনাল, জোনাল, দে হ্যাভ নো ওয়ার্ক, কোনো কাজ নেই। রাজ্য সরকারের আমি জানি DWS দপ্তরে কোটি কোটি টাকা, ইউ আর স্টিল হ্যাভিং দ্যাট মানি, ইউ কুড নট স্পেন্ড। আজকে যদি DWS ডিপার্টমেন্টের কথা বলি, আমি অনেক জায়গায় বোর্ড দেখি, বোর্ডে লেখা থাকে অতল জল ধারা। দেখতে আই রিয়েলি ফিল হ্যাপি যে এই বোর্ডগুলো দেখে মনে হয়
ত্রিপুরা রাজ্যের সর্বস্তরে জলের যত অভাব এটা মিটে গেছে। একটা সিলিকন বোর্ডের দাম, যদিও বাজারে এই সিলিকন বোর্ডের দাম 50,000 থেকে 1 লক্ষ টাকা হবে, মেনে নিলাম। সরকার কিন্তু 12.5 লক্ষ টাকায় সেই বোর্ডগুলো তৈরি করেছে। আজকে গ্রাম পাহাড়ে গিয়ে দেখুন, ফরগেট অ্যাবাউট গ্রাম পাহাড়, এই আগরতলা শহরের মধ্যে, পত্রিকায় আমি আজকে একটা রেফারেন্স পিরিয়ডে আমার অ্যাটেনশন গভর্নমেন্টের কাছে আনতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ রিজেক্টেড ইট, যে আগরতলা শহরে পর্যন্ত মানুষ জলের জন্য আন্দোলন করছে, পাহাড়ে জল নেই। আমি থ্রু স্পিকার I want to draw the attention of Honorable Chief Minister. DWS দপ্তরের ইঞ্জিনিয়ারদের যখন আমরা জিজ্ঞেস করি, তারা বলে স্যার চিন্তা করবেন না, পাহাড়ে আমরা জল খোঁজার কাজ করছি, একবার খনন করে যদি জল না আসে সেকেন্ড টাইম আমরা ট্রাই করব, থার্ড টাইম পর্যন্ত ট্রাই করে যখন হবে না তখন আমরা বলবো এখানে জলের সোর্স নেই। You tell me, you know, ত্রিপুরা রাজ্যের জন্ম, if it is from 1949, আজকে কত বছর পেরিয়ে গেছে, we are an old state, 76 years সে একটা লোককে বৃদ্ধ লোক বলা হয়, and this state is an old state. আমাদের অভিজ্ঞতা নেই যে জাম্পুই পাহাড়ে জল খনন করে সেখানে নলকূপ বসিয়ে জল আনা যাবে না। We must understand that. তারপরেও চেষ্টা হচ্ছে, কেন হচ্ছে? Why are you not trying to think something else? এই এডিসির লোকেদের কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে তারা? আপনাকে ভাতের 2 বেলা ভাত খাওয়ার জন্য, সংস্থানের জন্য দাবি করছে, they want to drink water, only water। গিয়ে দেখুন ছড়ার জল খাচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, পেটের রোগ হচ্ছে। No one talks about that. কে এটাকে সমর্থন করবে, কে এটাকে বিরোধ করবে, এইখানে আমি যাব না। তবে ভারতীয় জনতা পার্টির কাছে সেই ক্ষমতা আছে, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যেও আপনাদের সরকার, এবং আমাদের এক মাননীয় সদস্য বলছিলেন যেহেতু এটা নিয়ে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল আনবে এবং সেই বিলটা সেখানে আছে, উনি এখানে এটাকে সমর্থন করতে পারছেন। Why? আপনার বলার উচিত ছিল এটাকে তো আমরা সমর্থন করি, এর বাইরেও আরো বেশি করে ক্ষমতা দেওয়ার জন্য আমরা সমর্থন করব। Why didn't you tell that? উনি বলছিলেন যে এটাকে সমর্থন করতে পারি না। Why? What is wrong in this? প্রস্তাবের মধ্যে পয়েন্ট অফ ক্লারিফিকেশন, কি প্রবলেমটা ছিল? পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় সদস্য মহোদয় সেই একই ইলজাম লাগিয়েছিলেন আমাকে যে আমি অপোজ করছিলাম। আমাদের মাননীয় এলপি, প্লিজ বলতে দিন, প্লিজ। বিভ্রান্ত করা হচ্ছে, আমি অপোজ করলাম, আপনি প্রমাণ দেখাতে পারবেন? Can you give proof that I oppose that? কেন? আমার কথা হচ্ছে আমরা এটাকে সমর্থন করি, যেহেতু বিলটা রাজ্যসভাতে এখন রয়েছে, তো সেটা রাজ্যসভা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে না দেওয়া অবধি আমরা এখান থেকে কিভাবে পাঠাবো, সেটা নিয়ম নেই, রুলসে নেই। এটা তো আপনারা সিম্পিটি পাওয়ার জন্য এই বিষয়টা করছেন, আমরা সাপোর্ট করি, কেন করবো না? আমি নিজে সামনে থেকে বিলং করি, সামনে এমন একটা এলাকা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেটা আমি ছাড়া আপনারা জানবেন না। আমি আছি দিনে রাত্রি ওখানে, আমিও চাই আমাদের লোকদের জন্য উন্নয়ন। আপনারা কেন আমাকে টার্গেট করে অপোজ করে বলছেন? বরং আমি বলবো আপনাদের এডিসির অবস্থা দেখুন, এডিসিটা ইউসি দিচ্ছে না, টাকা পয়সা খরচের হিসাব দিচ্ছে না। থ্যাংক ইউ, বলবো না বেশি, অন্য দিনে বলবো। মাননীয় সদস্যের পয়েন্ট অফ ক্লারিফিকেশন ইজ ভেরি ক্লিয়ার, উনি এটাকে সমর্থন করছেন, এটাই তো চেয়েছিলাম। আর এই যে এডিসি কে ক্ষমতা দেওয়ার ব্যাপারে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে
ত্রিপুরা রাজ্যে ক্লিয়ারলি বলেছে বিফোর 2018 ইলেকশন যে এখানে ইন্ডিজেনাস ত্রিপ্রাসাদের প্রবলেম আছে, এডিসি এলাকায় যারা বসবাস করছেন তাদের বঞ্চনা হচ্ছে। ইট ওয়াজ দি স্টেটমেন্ট বাই বিজেপি এবং সেই কথা মাথায় রেখে নির্বাচনের প্রতিশ্রুতি পত্রে আপনারা লিখেছিলেন যে আমরা এডিসি কে টিটিসি করব, ত্রিপুরা টেরিটোরিয়াল বা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করব। নাও মাই কোয়েশ্চেন ইজ, এটা যদি সমর্থন করেই থাকে, why you have wasted 5 years of time? 5 বছর শেষ হয়ে গেছে, now it is your 6th year, now also you are only telling that আমরা এটা সমর্থন করি, এটা আমরা করছি। 5 years is not good enough time for you to pass this bill. তো এই সভা থেকে যদি আরো দ্রুত গতিতে রাজ্য সভায় যেন এটা পাস করা হয়, এই প্রস্তাব গেলে ক্ষতি কিসের? that could have been done. সেদিকে যাব না। I think honorable member already he has understood what I want to tell. এই যে allegation utilization certificate দিচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? Can you tell specifically কত টাকা আপনারা দিয়েছেন, কোথায় কোন প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? Can you tell that? আনুমানিক বিষয় কিছু বলে কোনো লাভ নেই। I tell you honorable speaker sir, যেখানে টিটিএডিসির বাজেট 619 crore ছিল, and out of that 500 crores it only goes in paying salaries and pension. 119 কোটি টাকা এই টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না। and I know for sure, take my statement, more than 75% work যেখানে আমরা কমপ্লিট করে ফেলেছি, already utilization certificate has been sent to the state government. আমার প্রশ্ন হলো, আপনি স্যালারি যারা পাচ্ছে তাদেরও ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? যারা মাসে মাসে বিল কেটে নিচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে, তাদেরও কি ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? আই ডোন্ট থিঙ্ক। এটা জেনে নেওয়া উচিত। এন্ড দেন এডিসি এলাকায় আজকে প্রায় 4-4.5 লক্ষ বেকার, পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার, ইউ আর টেকিং ইন্টারভিউ, ওয়েলকাম, উই ওয়েলকাম ইউ। আরো বেশি করে, আরো বেশি মাত্রায় যুবকদের কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি যদি আজকে বলি টিটিএডিসি এলাকায় মানুষের কর্মসংস্থানের রিসোর্সে কি? অনলি গভর্নমেন্ট জব। ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, টিটিএডিসিতে কোথায় থাকবে? এখন মানুষের প্রশ্ন, বেকারদের প্রশ্ন, জেআরবিটি তার পরীক্ষা নিয়েছে, রেজাল্ট বেরোচ্ছে না। পিআরটিসির কোনো দরকার ছিল না। মন্ত্রিসভা কিছুদিন আগে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে পিআরটিসি দিয়ে এখন চাকরি নেওয়ার ব্যবস্থা হবে। বাট মাই পয়েন্ট ইজ, এই পিআরটিসি দিয়েই হবে না। ইউ মাস্ট ইনক্লুড দেম যে এই রাজ্যে যদি চাকরি করতে হয়, আইদার বেঙ্গলি অর ককবরক, 2 ল্যাঙ্গুয়েজেস, এই দুইটা ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজের কথা যাদের জানা থাকবে। ডাইলেক্ট আপনি কি বলবেন, নোয়াখালী যারা নোয়াখালী বলবেন, সিলেটি যারা সিলেটি বলবেন, কে আপত্তি করেছে তাদের? কিন্তু এই রাজ্যে যদি চাকরি করতে হয়, বেকারদের কি? বেকাররা বলছে যে সরকার আজকে ইন্টারভিউ নিচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে না। For 3 years they are waiting. Lakhs of বেকার যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হচ্ছে না। কারণটা কি? Where is the problem? আজকে এই হাউসে দাঁড়িয়ে বলছি, আজকে আমাদের রাজ্যে যারা পিএইচডি করেছে, নেট করেছে, স্লেট করেছে, 2000 such people are waiting for jobs. ক্লারিক্যালের চাকরি করছে মানুষ পিএইচডি করে।
আমি গভর্নমেন্টে নেই, পিপল আর সিটিং, আপনারা যারা বসে আছেন ট্রেজারি বেঞ্চে, প্লিজ টেক কেয়ার অফ দেম। প্রচুর খালি, একের পর এক আমরা যদি দেখি এই রাজ্যের মধ্যে এডিসি এলাকায় আজকে কেন ডিমান্ডটা উঠছে, why people are talking about greater Tiprali, it is from বঞ্চনা। আমার যখন কিছু হচ্ছে না, when I am not getting developed, আমি শত চেষ্টা করে আমি যখন উঠতে পারছি না, ত্রিপুরা রাজ্যের অনেক ত্রিপ্রাস আমি দেখেছি আগরতলায় খোয়াই শহরে বিজনেস করতে পারছে না। I don't know what is the reason। ওই একই ছেলেমেয়েরা গিয়ে দিমাপুরে কোটি টাকার ব্যবসা করছে, গুয়াহাটিতে গিয়ে ব্যবসা করছে, বহু ট্রাকের মালিক সেখানে ব্যবসা করছে, বাট দে ক্যানট ফ্লারিশ হিয়ার। হুজ টু সি দিস? গভর্নমেন্ট। আমাদের এইখানটাই কলেজের দাবি, মাননীয় সদস্য এখানে আজকে দাবি তুলেছে যে বুড়াখায় একটা কলেজ হবে কিনা। ইভেন আই ওয়ান্টেড টু টেল দি সেম থিং। প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাই যদি শহরে এসে লেখাপড়া করতে হয়, there is the money for them। এই রাজ্যে এখনো মোর দেন probably 60-63% people are below poverty line। এই কথা আমাদের মনে রাখতে হবে। We have to think for the poor people। আপনারা বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু করেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে কি হচ্ছে? টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। Why you can't make it free? কেন ফ্রি বিদ্যাজ্যোতি স্কুল হবে না? We should think in this line। আমি গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি না, I don't have that knowledge to advise the government। I am only trying to highlight the problems of the people। আমার এই রাজ্যে এত সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, তারপরও আপনি কলেজগুলোকে পার্ট টাইমার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে কলেজগুলো পরিচালনা হচ্ছে। কলেজগুলোর শিক্ষাগত মান অনেক নিচে নেমে এসছে। কারণটা কি? যাদের কলেজে পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, ওই সমস্ত লোকের সেই যোগ্যতা নেই। এন্ড দেন ইউজিসি কি বলে, এই সুযোগেই বলে ফেলি, প্রতিটি 25 জন স্টুডেন্টের মধ্যে একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে হবে। আমাদের এই রাজ্যে এই লাস্ট 15 ডেজ এই বিধানসভা হবে বলে আই ওয়াজ ডুইং সাম অ্যানালাইসিস, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 151:2